জি হ্যালো। হ্যালো। এই মামুন। জি, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যাঁ, স্যার। তো আমি শুরু করি। জি। অনেকে তো আসছে, সিক্সটি ওকে। ওয়ান দেখতেছি, 62 হয়ে গেল। শুরু করি আর কি, হ্যাঁ? কারণ একটা ক্লাস নিই তো যেহেতু। তো ওই ক্যাপ্টেন কাকে ঠিক করলা, মামুন? স্যার ক্যাপ্টেন একজন পাওয়া গেছে, ওই শাহনেওয়াজ খান একজন। শাহনেওয়াজ খান এখন আছে? এখন শাহনেওয়াজ খান জি, আছে? আছে স্যার, এখন আছে। কই শাহনেওয়াজ খান? হ্যাঁ, আপনি আছি স্যার। রেসপন্স করেন? হ্যাঁ হ্যাঁ, আছেন। ঠিক আছে। আর মেয়েদের মধ্যে একজনকে ই করো। মেয়েদের মধ্যে কেউ নাই? স্যার এখনো কেউ বলে নাই, এটা স্যার গ্রুপ থেকে আমরা ইয়ে করে তারপর ইয়ে করে নেবো স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তাহলে হম, তাহলে আমি শুরু করি, হ্যাঁ? শুরু করি জিনিসটা দিয়ে। ওকে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হলো আমাদের এই কর্পোরেট ল, তাই না? জি স্যার। আমাদের ক্লাস কিসে আজকে? কর্পোরেট ল। জি স্যার। কর্পোরেট ল। জি স্যার। আচ্ছা, আজকে হলো কি প্রথম ক্লাস, না? জি স্যার। আপনারা এই ইয়েতে সার্টিফিকেট লেভেলে ল কার কাছে পড়ছেন, মনে আছে? সার্টিফিকেট লেভেলে আপনাদের পড়েছেন, কে পড়িয়েছে আপনাদের ল, বিজনেস ল? স্যার ইয়াসিন মিয়া এফসি স্যার। ও, ইয়াসিন মিয়া, উনি মানে আমাদের ইয়াসিন, হ্যাঁ বুঝতে পারছি। সে পড়িয়েছে। আচ্ছা, এখন আমাদের তো এখানে তো অনেকগুলো, কিন্তু দেখা যায় যেটা বাস্তবে যেটা দেখা যায় যে কোম্পানিজ অ্যাক্ট পড়তে পড়তেই দেখা যায় যে ক্লাস শেষ হয়ে যায়। এ একটা বিষয়। সেই জন্য আমরা একটু ভাগ করে নিই যে কোম্পানিজ অ্যাক্টটা এবং ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট এবং ফাইন্যান্স অ্যাক্ট। দেখি মামুন, আমাদের টিচার কয়জন আসো নাকি? মামুন চলে গেছো নাকি, না আসো? স্যার আপনার সাথে স্যার এই যে আরিফুল ইসলাম চৌধুরী স্যার আছেন। মানে আরিফুল ইসলাম চৌধুরী মানে কোন আরিফুল? স্যার এটা হচ্ছে স্যার এনরোলমেন্ট নম্বরটা হচ্ছে। ও, আচ্ছা, বুঝতে পারছি, ওই আরিফ, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। এই দুই আমরা দুইজনই, না? জি স্যার, আপনার দুজনই স্যার। আচ্ছা। কিন্তু আসলে যে তোমাদের ক্লাস তো আসলে সঠিক সময়ে হয় না আবার। যেহেতু মানে তিন পরীক্ষা, এখন কয়টা হয় পরীক্ষা? তিনটা হয় না? প্রফেশনাল লেভেলের তিনটা হয়, আর সার্টিফিকেট লেভেলের স্যার চারটা। চারটা হয়, তো তাহলে পরে তো সেই জন্য দ্রুত ক্লাস শুরু করা দরকার। আর ক্লাসের ওই আমরা যেটা শুনতে পেলাম যে এআই দিয়ে ক্লাস নাই, এআই দিয়ে ক্লাস নিয়ে এআই দিয়ে তোমরা পড়ে মানে বেনিফিট হবে না। সেটা আমি তোমাকে পার্থক্য দেখাই দেবো আজকে, যেহেতু পার্থক্য বুঝে যাবা যে মানে কিভাবে আসলে পড়াটাকে আসলে করতে হবে আসলে। তো এখন হলো যেটা আমরা বলতে চাই যে লেখাপড়ার জন্য আসলে মানে ক্লাস করা দরকার বোঝার জন্য। আর কোম্পানি আইন, মানে আমি সাধারণত পড়াই, প্রথমে স্টার্ট করি কোম্পানি আইন। এখানে কোম্পানি আইন আছে 1994, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট 1991, আর এদিকে হলো ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2002-3। আমি এই তিনটা পড়ানোর চেষ্টা করব। কতটুকু পারবো জানি না, আপনারা যদি রেসপন্স দ্রুত করেন তাহলে পারবো, আর না হলে পারবো না। রেসপন্স করতে হবে, কারণ রেসপন্স না করে শুধু পড়ায় গেলে হয় না, ওটা কোনো হয় না। তো আমি আপনাদেরকে শুরু করি। তো প্রথমে আমরা তাহলে কোম্পানি অ্যাক্ট শুরু করি নাকি, সবাই কি বলেন? শাহনেওয়াজ খান সহ সবাই জি আমরা স্যার। কোম্পানি অ্যাক্ট শুরু করি Yes, প্রথমে। sir. Yes, sir. জি আচ্ছা, স্যার। কোম্পানি অ্যাক্ট, গুড। তো কোম্পানি আইন শুরু করার পিছনে কারণটা হলো যে যে আমরা যে ক্লায়েন্টে যাই সব কোম্পানি,
আমরা যেখানে, তাই না, সেই, সুতরাং আমরা যে চাকরি করতে চাই সেটাও কোম্পানি, মানে ম্যাক্সিমামই কোম্পানি। এনজিও আছে বা আদার, সেগুলো সংখ্যা খুবই কম, হয়তো 10% হইতে পারে, আর 90%ই হলো কোম্পানি, বা হয়তো 5% হইতে পারে। তো সেই জন্য যেটা, আমাদের এই কোম্পানি সম্পর্কে আমাদের ভালো করে বুঝতে হবে। ভালো করে না বুঝলে মানে আসলে এটার প্র্যাকটিসটা আমরা বুঝতে পারবো না। আমরা তো আসলে প্রফেশনাল স্টুডেন্ট। আমাদের উদ্দেশ্য হলো কি? এই যে উদ্দেশ্যই হলো, প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ধরেন একজন মানে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের মতো হন, তাহলে হবে না। আপনি যদি এরকম হন যে একটা ল গ্র্যাজুয়েট হলেন, কিন্তু লর কোনো প্র্যাকটিস নাই বা প্র্যাকটিস নলেজটা নাই, তাহলে হবে না। এখন প্রশ্ন হলো যে আমরা কিন্তু শুধু বিজনেস ল নিয়ে পড়তেছি। আমাদের আসলে আমরা বিজনেস নিয়ে কাজ করি, এই জন্য বিজনেস যেগুলো ল সেগুলো এখানে আছে। এখানে কিন্তু সিভিল ল, ক্রিমিনাল ল, এবার কনস্টিটিউশন, এগুলো কিন্তু নাই এখানে। তারপরে আমাদের মানে অন্যান্য যে ল যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে নাই। কারণ ওগুলো আমাদের কাছে আমরা হল বিজনেস ল, বিজনেস রিলেটেড যেগুলো সেগুলো আমাদের আসলে ইম্পর্টেন্ট। তো এটা না জানলে আমাদের তো, আমরা অডিট করি, হ্যাঁ, সেটাও বিজনেসে, সেটাও কোম্পানি। আবার আমরা কি করে চাকরি করতে যাই, সেখানে কোম্পানি। সুতরাং ভালো কিছু করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, কোম্পানিটা জানতে হবে, অথবা ব্যাংক কোম্পানি একটাও জানতে হবে, ফাইন্যান্স কোম্পানি একটা জানতে হবে। আমি যেমন বলি যে কয়েকদিন আগে ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের, আমি নিজের থেকেই, এটা সরকার চায় নাই, নিজ থেকেই আমি এটা রিকমেন্ডেশন দিচ্ছি। কারণ আমরা তো সংস্কার করে করে সংস্কারের কথা বলতে বলতে মানে একদম গলা ফাটাই ফেললাম, কিন্তু সংস্কার তো কিছু হলো না। তা আমি দেখলাম যে না, যেখানে সংস্কার মানে যেগুলো আসলে আইনের সংস্কার দরকার, সেটা আমি এটা বলে দিই, তারপরে যা হয় হবে। তো এখানে করতে যাই আমি একটা একটা সেকশনের একটা ব্যাখ্যা, যারা মানে সারা জীবন মানে কোম্পানি সেক্রেটারি হয়ে এই 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 করছে আর কি, রিটায়ার করছে, তাদের কাছে শুনলাম, কোনো উত্তর পেলাম না, মানে ব্যাকই করলো না। একজনের কাছে শুনলাম, বললো যে এরকমই আসলে, তো আইন টাইন অত দেখি দেখি না। তো অথচ তারা হলো অনেক বড় কোম্পানির, ব্যাংক কোম্পানির কোম্পানি সেক্রেটারি। এই জন্য আমি বলতে চাই যে, তার মানে দেখেন, তারাও কিন্তু প্রফেশনাল, কিন্তু আসলে ওই ওই নলেজটা আসলে নাই, ব্যাখ্যাই ব্যাখ্যাই করতে পারে না, বলতেই পারে না। তা আমি বললাম যে তাই তো হলো না, আপনারা কি করলেন তাহলে? কিন্তু এগুলো জানা দরকার, না জানা থাকলে আপনি এগুলো বুঝবেন না। যেমন আপনি মানে অল্টারনেট ডাইরেক্টর, একটা অল্টারনেট ডাইরেক্টর, বিকল্প ডাইরেক্টর যাকে বলা হয়, তাকে আপনি বলতেছেন নমিনি ডাইরেক্টর। আসলে সে তো নমিনি না, আসলে সে হলো অল্টারনেট ডাইরেক্টর। আমি বলতেছি কারণ আমি বুঝতেছি না, আবার দেখলাম যে ইন্স্যুরেন্স অ্যাক্টের মধ্যে ওটাকে নমিনি ডাইরেক্টরি বলে দিছে। আসলে মূল মূল ল যেটা কোম্পানি ল, সেখানে লেখা আছে অল্টারনেট ডাইরেক্টর। ওই সেই কথাটা লিখেই আবার বলছে নমিনি ডাইরেক্টর। কি বলবো আসলে, যাই হোক। এই নমিনি ডাইরেক্টর এবং মানে অল্টারনেট ডাইরেক্টর ডিফারেন্স বোঝে না। এ- এগুলো হলো, আপনারা যদি সূক্ষ্ম সূক্ষ্ম পর্যায়ে যদি আপনারা যদি এগুলো না পড়েন, তাইলে অনেক প্রবলেম। আমার কাছে অনেক সমস্যা আমার কাছে আছে, সারাদিন আসে আমার কাছে। তো এবার আমরা শুরু করি কোম্পানি অ্যাক্ট, দেখি একটু ভালো করে পড়ি। দ্রুত পড়ার চেষ্টা করব, একটু ভালো করে পড়ার চেষ্টা করবো আসলে, আর না হলে হবে না। আপনারা খালি বুঝলে বলুন যে ইয়েস বুঝছি, আর না বুঝলে আমি আবার যতবার বুঝতে সমস্যা হয় আমি ততবারই বলবো, অসুবিধা নেই। এখানে অনেক কিছু, অনেক কিছু আসলে। দেখেন, এই যে অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাক্ট বলছে, কোম্পানিজ অ্যাক্ট আসলে কি? কোম্পানিজ অ্যাক্ট যেগুলো বলছে, যে কোম্পানিজ অ্যাক্ট হলো গভর্নেন্স ইনকর্পোরেটেড ডোমেস্টিক এন্টিটি, মানে বাংলাদেশে যে এন্টিটি গুলো আছে ইন বাংলাদেশ, এটা হলো তার মূল কাজ, সেটাকে গভর্ন করা। এন্ড আমরা যে পড়তেছি যে কোম্পানিজ অ্যাক্ট, সরি বলে নেই, যে কোম্পানিজ অ্যাক্টের কত সালের, দি কোম্পানিজ অ্যাক্ট 1994। তারপরে কিছুটা কি হয়েছে, কিছুটা চেঞ্জ আসছে কিছু, সেগুলো আমরা তো এই বইয়ের ভিতরেও আছে। তো আমরা যেটা পড়তেছি দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, এটা আসলে কি করে, গভর্নস, এটা পরিচালনা করে যে সমস্ত মানে ডোমেস্টিক মানে দেশীয় যে কোম্পানি এবং যে প্রতিষ্ঠান, সেগুলো বাংলাদেশে ইনকর্পোরেটেড, সেগুলো নিয়ে কাজ করে। অ্যান্ড ইট ইজ দ্য মেইন স্ট্যাটুট। দেখেন, এই কথাগুলো খেয়াল করতে হবে। ইট ইজ দ্য মেইন স্ট্যাটুট। স্ট্যাটুট মানে কি, আইন, ল, মানে এই হলো প্রধান ল, গভর্নিং দ্য ক্রিয়েশন, ফাংশনিং অ্যান্ড রিজলিউশনস অফ কোম্পানিজ। এটাই হলো মূল। তাইলে আপনি যদি
এই আইনে লেখা আছে অল্টারনেট ডাইরেক্টর, সেটা যদি আপনি ইন্স্যুরেন্স একটা যায় সেটা বলেন হ্যাঁ নমিনি ডাইরেক্টর, তাহলে তো মাথায় বাড়ি। তার মানে কি, আমি সবসময় বলে থাকি এ তো আইন লেখে না, গাইন লেখে, আছে না আরবি শব্দ, আইন, হ্যাঁ, গাইন, ফে, কাপ কাপ, ওরকম বলি, আমি বলে থাকি আর কি, যে আসলে তো আইন না, এগুলো গাইন আসলে, মানে সেজন্য এগুলো শিখতে হবে। এবং দেখেন মেইন স্ট্যাটিউট এটা, এখান থেকে শিখতে হবে আপনাকে, এখান থেকে শিখলেই আপনি কি করতে পারবেন অন্য জায়গায় সেটাকে, আবার এটার মতো করেই অন্যান্য জায়গায়ও কি আছে, বিভিন্ন ধারা আছে, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টে, কিন্তু মেইন আইন কিন্তু কোম্পানিজ অ্যাক্ট। কারণ ওই ব্যাংকিং কোম্পানির ক্রিয়েশন হয়, ফাংশনিং হয় অ্যাকর্ডিং টু কোম্পানিজ অ্যাক্ট, আর ওইটার বিজনেস ফাংশনিং হয় অ্যাকর্ডিং টু ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, কথা দুইটা। কিন্তু আমাদের যারা বিজ্ঞ, আমাদের যারা আর কি, তারা কোম্পানিজ অ্যাক্ট, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, ফাইন্যান্স কোম্পানিজ অ্যাক্ট সব জবাব খিচুড়ি করে ফেলছে। কারণ ওনাদের নলেজও জবাব খিচুড়ি, কামও জবাব খিচুড়ি, একটার সাথে একটার কোনো ই নেই। ওই তারা খালি একটা লাইন পাইছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন এনি আদার ল, অন্য আইনে যাই থাক, আমি যা লিখছি এটাই ঠিক। তার মানে কোম্পানি আইনও তখন শেষ। অথচ এভাবে বলে না যে ইন এডিশন টু দা, হ্যাঁ, সেকশন এত অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, তাই না, দ্য ফলোয়িং কি, যে আর কি, মানে যে রুলস বা প্রভিশনস, হ্যাঁ, হ্যাজ বিন কমিটেড ফর দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, এরকম লিখলেই তো হয়ে যায়। বাকিটুকু আপনি অ্যাড করে দিলেন এর সাথে, তা না, ওরাও দেখে না, ওরাও বোঝে না, নিজের মতো করে লেখে। কোম্পানি আইনে বলছে অল্টারনেট ডাইরেক্টর, সেই কথাই লেখা লিখছে নমিনি ডাইরেক্টর। নমিনেটেড ডাইরেক্টর থাকে সাধারণত, বা রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টর থাকে হলো অন্য কোম্পানি থেকে, আর অল্টারনেট ডাইরেক্টর হলো ব্যক্তি পরিবর্তে ব্যক্তি। তো এগুলা তো অনেক কিছু শেখার, কারণ আপনার কি শিখবেন দেখেন, তাহলে এগুলো নিয়ে কাজ করে, আরো কি কাজ করে, মানে শেয়ার হোল্ডারদের মধ্যে তাদের রিলেশনশিপ কি হবে, পিরিয়ডিক্যাল কি 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 জিনিস আপনি ডিসক্লোজ করতে হবে, এবং অডিট রিকোয়ারমেন্টস, এবং রেজিস্ট্রারের যে কাজ, এবং জুরিসডিকশন অফ দ্য কোর্ট, এইগুলো নিয়ে কাজ করে কে, কোম্পানিজ অ্যাক্ট। একটু, হ্যাঁ, এই হলো কোম্পানিজ অ্যাক্টের অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাক্ট, আমরা পড়লে বুঝবেন। এবার হলো আসি কোম্পানি অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমি আপনাদের বুঝিয়ে দিব, মানে একটু ভালো করে, আপনারা না বুঝলে আমাকে বলবেন। যেমন বলছে কি যে এখানে কোম্পানি এবং ইহার বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্য কি বলছে, ট্রেস অফ অরিজিন অফ দ্য টার্ম কোম্পানি উইল রিভিল দ্য ল্যাটিন ওয়ার্ড, এটা হলো ল্যাটিন ওয়ার্ড থেকে, হ্যাঁ, গ্রিক ল্যাটিন ওয়ার্ড যেগুলো সেখান থেকে আসছে, তার তার মানে সেটা কি ছিল, সেই ওয়ার্ডটা কাম, CUM, কাম, আর ছিল PAINS, পেইন্স, এই দুইটা ওয়ার্ড থেকে আসছে কোম্পানি, কাম অ্যান্ড পেইন্স। যার অর্থটা কি, মিনিং, মানে ব্রিড, ব্রিড হুইচ জয়েন্টলি, দুটাকে যদি একসাথে করি, তাই না, কাম মানে উইথ, আর পেইন্স মানে, মানে হলো, মিনিং হলো ব্রিডিং, ব্রিডিং করা মানে একসাথে চলা, বড় হওয়া, জয়েন্টলি মিন মিনস টেকিং ব্রিড টুগেদার, অর্থাৎ একসাথে আপনাকে বড় হতে হবে, একসাথে চলতে হবে, একসাথে চালাইতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আর্লি কোম্পানি, এগুলো আর পড়ার দরকার নেই, এটুকু পড়লে আপনি সব বুঝে যাবেন এখানে আর কি। নাম হলো জয়েন্ট স্টক, এবং সবকিছু মানে করতে হবে, জয়েন্টলি করতে হবে, এবং টেকিং ব্রিড টুগেদার। আচ্ছা, আমি যে বললাম এটুকু আপনারা বুঝতে পারলেন, রেসপন্স করতে হবে, বলেন এটা বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন, তাহলে যে, তাহলে এই যে বুঝতে পারছেন, আমি তবে আমার কাছে মনে হয় যে আপনারা আসলে এটা হলো ইয়ের মতো বুঝতে পারছেন, এই যে লাইক, মানে এডুকেশনাল যে ইনস্টিটিউট, তাদের মতো করে বুঝতে পারছেন, হয়তো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, অথবা ধরেন সিটি কলেজ, হ্যাঁ, এখানে যেভাবে পড়ায় যে কোম্পানি এবং ইহার বৈশিষ্ট্য কি, আপনারা হয়তো বুঝছেন যে টেকিং ব্রিড টুগেদার, কিন্তু আপনাকে বুঝতে হবে একটু অন্যভাবে। সেটা কিভাবে, আমি একটা সাধারণত গল্প বলি, অনেক 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 স্টুডেন্ট জানে, আপনারা কিনা জানেন কিনা জানি না। তাইলে হবে কি জানেন, আমার এই কথাটুকু ওই যে আপনি রিয়েলি বুঝবেন, ইন দ্য সেন্স অফ, মানে কোম্পানি, কোম্পানি মানে কি জয়েন্টলি হইতে হবে, টেকিং ব্রিড টুগেদার, এইটা, এই জিনিসটা আসলে কি, এটাতে কি মিনিং করছে, এটা অনেক কিছু মিনিং করছে এটা দিয়ে, এবং এটা জানলেই কোম্পানি সম্পর্কে জানা হবে। আমি বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, আর আমাকে প্রশ্ন করেন না বললে, তবেই কি হবে,
এটা থেকে কোম্পানি, আপনি এখন তো মিড লেভেলে আছেন, তবেই আপনার এই মনে করেন সিএ পড়াটা সার্থক হবে আমার কাছে মনে হয়। আমি একটা গল্প দিয়ে সাধারণত বলার চেষ্টা করি যে মানে কোনো একটা গ্রুপ অফ কোম্পানি, কোনো একটা গ্রুপ অফ কোম্পানি, এটা বাস্তব কথা, ওখান থেকে আমি বলতেছি। কোনো একটা গ্রুপ অফ কোম্পানি, ওখানে তারা চারজন শেয়ার হোল্ডার, কিন্তু ওখানে দুই ভাই হলো, ধরেন চারজনই ভাই, এ, দুই ভাই হলো ধরেন এক মায়ের, আর আর দুই ভাই হলো আর এক মায়ের। এভাবে করে তারা কোম্পানি করছে, এবং কোম্পানিটা অনেক ভালো চলে। কোম্পানিটা খুব ভালো, মানে অনেক টাকা লাভ হয় বছরে, 200 কোটি, এবং আমি দেখছি 290 কোটি টাকাও, 300 কোটি টাকাও লাভ হয়েছে এরকম। তো যাই হোক, আর প্রপার অ্যাকাউন্টিং করলে লাভ আরো বেশি হবে, কারণ তারা প্রপার অ্যাকাউন্টিং করে না। এখন হয়তো করে আস্তে আস্তে, এখন চেঞ্জ আসছে অনেক, এখন করে, তখন করতো না, তাহলে লাভটা আরো বেশি হবে কথা। যাই হোক, তো এখন ওখানে ওই যে এই ভাই আর ওই ভাই, কোন এক সময় ওই ভাই, মানে আর এক মায়ের ভাই, এই মায়ের বড় ভাইয়ের নামে মামলা করে দিচ্ছে। আর মামলা করছে কিন্তু বড় ভাই হলো, তার কথা হলো যে সে একটা পয়সাও সে ওখান থেকে অবৈধভাবে নেয় না। আসলেও সত্যি তাই, নেয় না, নেয় না সে। এবং সে খুব অনেক ভালো করে কোম্পানিটা চালায়, এবং ভালো করে চালাই বলেই তো এত টাকা লাভ হয়। এত লাভের পরেও তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। যে যখন মামলা করছে, তখন তার খুব মানে মনের মধ্যে খুব একটা আক্ষেপ আর কি। এবং সে জানতে আসলে যে আমি এত ভালো কোম্পানি চালাই ভাইদের পক্ষে, এবং সে খুব পরেজগার মানুষ, ভালো মানুষ, কিন্তু আমার বিরুদ্ধে কেন মামলা করলো, তার এইটা জানার তার খুব ইচ্ছা। এবং মানে তার খুব কাছের মানুষ ছিল, ব্যারিস্টার রফিকুল হক স্যার ছিল, মারা গেছে। তো তার কাছে বললে সে বলছে যে হ্যাঁ, এটা তো হইতেই পারে, তার ভালো লাগে নাই, সে তোমার বিরুদ্ধে মামলা করছে, তুমি ফেস করো। হ্যাঁ, ফেস করো, এবং এটা ঠিক হয়ে যাবে, তুমি এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। আরো দু একজনকে জিজ্ঞাসা করছে, কিন্তু তার মনে এসে আসলে আসলে ওই শান্তিটা পাচ্ছে না। সে জানতে চায় আসলে খুব, সে খুব মানে রিসার্চ করে। আমি দেখছি সব জিনিসের মধ্যে রিসার্চ করে আর কি। তার ইচ্ছা হলো যে জানতে ইচ্ছা হলো যে আমার বিরুদ্ধে কেন মামলাটা করলো আমার ভাই, এই হলো তার জানার ইচ্ছা। মানে রিয়েল কাজটা, মানে কষ্টটা সে জানতে চায়, যে কি আমার দোষ, কোথায় দোষ। তো তখন ওইখানে আমি যখন এলএলবি করি, তখন ওখানকার একটা ছেলে, মানে এলএলবি করার পরে বললো যে চাকরি নেই, তো আমার এখানে কিছুদিন কাজ করলো আমার ফার্মে। কাজ করে সে আবার ওই ইন্টারভিউ দিছে, সেখানে আমার নামও বলছে। যাই হোক, ওইটা তার চাকরি হয়ে গেছে ওইখানে। তখন তাকে ডাক দিয়ে বলছে যে এই তুমি শোনো তো দেখি, তোমাদের কাছে কোনো এই আমার কেন মামলা করলো আমার বিরুদ্ধে, এটা কোনো উত্তর তোমাদের কাছে আছে কিনা, বা তোমাদের জানাশোনা ভালো কেউ আছে কিনা, যে আমাকে বলতে পারে যে আসলে কেন আসলে এই মামলাটা হলো, আমি জানি স্যাটিসফাই হই। কিন্তু তখন ওর মাথার মধ্যে তখন আমার নাম ভাবছে, যে জানে যে আমি এই কোম্পানি আইন এগুলো নিয়ে বেশি করি, এবং সবাই জানে যে কোম্পানি আইনটা আমি খুব ভালোভাবে মানে চিন্তা ভাবনা করে করি আর কি, করি। তো ও তখন বলছে যে হ্যাঁ, এরকম আমাদের এক স্যার আছে, আপনি তো বলছিলাম, আমার মনে হয় সেই স্যার বোধহয় উত্তর দিতে পারবে। তো তখন ঠিক আছে, তো বলতো আমার স্যারকে ডাকো। সন্ধ্যার পরে, নামাজের পরে, এই মাগরিব নামাজের পরে যা বসলাম। তো বসার পর বলছে, ভাই আমি একটা জিনিস আমি জানতে চাই, যে আমি এত ভালো কোম্পানি চালাই, এত লাভ হয়, তারপরে আমার বিরুদ্ধে মামলা করে দিছে, এই কারণটা কি আসলে, আমার দোষটা কোথায়? তো তখন আমি বললাম ঠিক আছে, তাহলে এক কাজ করেন, মামলা যে করছেন কোন বিষয়ের উপর মামলা করছেন। তো ওখানে দেখলাম যে বিষয়টা এরকম, যে কোম্পানির প্রয়োজনে ওই বড় ভাই নিজের টাকা দিয়ে একটা মেশিন বসাইছে। সেই মেশিনে থেকে যে কাগজটা হয়, সেই কাগজটা হবার এই কোম্পানির একটা ইয়ে আর কি, কোম্পানির থেকে লাগে। তো আগে সে অন্য একটা বড় কোম্পানির কাছে সেই কাগজটা আনতো, কিন্তু কাগজের গুণগত মান ছিল খারাপ। আমি মানে আলোচনায় বুঝলাম। কিন্তু তো গুণগত মান খারাপ হতে ওই কাগজ, হ্যাঁ, ওই প্রোডাক্টের যখন মোড়ক হিসাবে ইউজ হয়, তখন তাদের অনেক মানে ড্যামেজ হয়ে যায়। সেই জন্য সে কোম্পানির প্রয়োজনে ভালো কাগজ দিয়ে, ভালো মেশিন দিয়ে, জাপানি মেশিন বা উন্নত মানের মেশিন দিয়ে সে কাগজটা করে, সেই কাগজটা ওই কোম্পানিতে দেয়। এবং আগে দাম ছিল ধরেন ওই কাগজের দাম হয়তোবা মানে রেট আমার মনে নাই, তারপরে আমি বলি যে কাগজটার দাম হয়তো এরকম হইতে পারে,
যে বিভিন্ন সময় বিভিন্ন তো ভালো কাগজ হয়তো আগে ছিল 20 পয়সা, কিন্তু এখন ওটার দাম যেহেতু ভালো ভালো, এটা এখন 20 থেকে 40 পয়সা করে এখন নেয়। তো এখন অন্য ভাইয়ের মনে হয়েছে, দেখছো যে ও নিজে কি করে, কাগজ উৎপাদন করে সেটা আমাদের এখানে দেয়, দিয়ে আহ, আগে আমি 20 পয়সা করে কিনতাম আর সে নেয় 40 পয়সা করে। তাইলে মোট কত টাকা, কত কাগজ আসছে, কত কত প্রোডাক্ট হয়েছে, ইন্টু ভাগ ভাগ করে তার নামে, হ্যাঁ, সে 2,000 কোটি টাকা নিয়ে নিছে, এরকম একটা মামলা করে দিয়েছে। তো তখন আমি বললাম যে এক কাজ করেন, আমি তখন ওই আইটেমটা তখন বুঝতে পারলাম, অনেক বললাম তাদের আপনার ফাইলটা দেন। এই যে আপনারা যে সিদ্ধান্ত নিলেন এই যে মেশিনটা কিনবেন, তে আপনাদের তো একটা বোর্ড মিটিং হয়েছে, একটা নোটিশ দিয়েছেন, তাহলে আপনি ওই আপনি সেই ফাইলটা আনেন, আমি ওই ফাইলটা দেখবো। তো বলো যে এই ফাইলটা নিয়ে আয়, এই যে ব্যাংকে যে আমরা যে দিই ফাইলটা নিয়ে আয়, তো ফাইল নিয়ে আসলো, দেখলাম যে ওখানে কিচ্ছু নাই, কিচ্ছুই নাই ওখানে। ওখানে শুধু ওই যে ব্যাংক অ্যাকাউন্ট করার সময় বা ব্যাংকে সিকিউরিটি চেঞ্জ করার সময় নিজের একটা মাইনরিস বানাইছে, বানায় তোমার তারই কপি আছে, আরো কিছু কপি আছে। তো ওটা দেখে আমি বুঝে ফেললাম যে ঘটনা কি আর। তো তখন আমি ওনাকে বললাম যে এবার আপনি শোনেন, আপনি কেন, কি কারণে আপনার ভাই বা ইয়েরা আপনি, কারণ আপনি, প্রথমে বললাম হলো এই কথাটা, যে আপনি, আপনি যে, আপনি হলো এখানে, আপনি যে ক- তৈরি করছেন হলো কোম্পানি, কিন্তু আপনি চালাচ্ছেন হলো প্রাইভেট কোম্পানি, মানে প্রাইভেট কোম্পানির মতো, প্রোপাইটারশিপের মতো। কিন্তু আমরা তো কোম্পানিতে পড়ছি যে টেকিং ব্রিড টুগেদার। তো তুমি বলে যে, হ্যাঁ, টেকিং ব্রিডের মানে কি, মানে কি? আমি বললাম যে এটা হলো যে আপনাকে, মানে একসাথে, একসাথেই তো আমরা আছি, কারণ আমরা এইটার নাম একসাথে না, যেমন আপনারা বুঝতে পারছেন। বলে আমরা তো একসাথে আছি স্যার ভাই, একসাথেই তো আছি। তো বললাম যে নো, আইনের ভাষায় এটার নাম একসাথে থাকা না। তাহলে কি কি কি? বলে আইনের ভাষায় এই যে আপনি যে মেশিনটা কিনলেন, ওখান থেকে যেখানে সাপ্লাই দিবেন, এই কথাগুলো তো আপনার কোনো মাইনার্সে লেখা নাই। আইনের ভাষায় বলে একসাথে চলার অর্থ হলো যে আপনি প্রপার, আগে একটা প্রপার নোটিশ দিবেন, প্রপার নোটিশ দিবেন, দেওয়ার পরে সেই নোটিশে উল্লেখ করতে হবে যে আজকের এজেন্ডা হিসেবে উল্লেখ করতে হবে যে আমরা 3 দিন পরে বা 5 দিন পরে অমুক তারিখে আমাদের বোর্ড মিটিং হইবে, সেই বোর্ড মিটিং আমরা এটা আলোচনা করব কি বিষয়ে, যে কোম্পানির এরকম বাইরে থেকে কাগজ নেওয়ার কারণে কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা, এখন আমরা এর জন্য একটা, মানে মেশিন আমাদের কেনা দরকার। যদি কোম্পানি টাকা না থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে করব, তবে সেখান থেকে এই পয়সার দরে আমি কাগজ সাপ্লাই দেব। এইগুলো আপনাকে আলোচনা করা লাগছিল, আপনি এর মধ্যে করে ওই এজেন্ডার আন্ডারে আপনাকে সিদ্ধান্ত নিতেন। সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত মোতাবেক আপনি কিনলে এখানে আর কেউ, হ্যাঁ, তাইলে হয়তো কি, সেটা হয়তো কোম্পানির কাজ। আর আপনি করছেন হলো কি, যে আপনি তো জানেন যে লাভ হচ্ছে, লাভ আগের চেয়ে বেড়ে গেছে, এটাও ঠিক, কিন্তু আপনি যা করেছেন সেটা হলো প্রোভাইডারশিপ, বিজনেসের কাজ। না, আপনার যা ইচ্ছে হচ্ছে আপনি তাই করছেন। যখন কোম্পানি করবেন তখন আপনি এই কাজটাই করবেন, তবে হ্যাঁ, সেটার নাম হলো জয়েন্টলি করতে হবে। জয়েন্টলি মিনস টেকিং ব্রিড টুগেদার, কাম অ্যান্ড পেইনস। উনি বললো যে ভাই আমি আর আমাকে, কারণ উনি তো খুব জ্ঞানী মানুষ আসলে, আমি আমার দৃষ্টিতে বলে, সেলিম ভাই আমি বুঝে ফেলছি। তারপরে সে সিএফও, সেও আমার ছাত্র, বলে বললো যে সেলিম ভাই 2 লক্ষ টাকা দিয়ে দেবো। আমি বললাম, সব বুঝে ফেলছি আমি, আর এরকম মানুষই তো আমি চাই। এবার আপনারা বুঝছেন কিনা বলেন তো, আমার কথা শুনছেন আপনারা? জি স্যার। জি এখন কি স্যার, শুনতে বুঝলেন পাচ্ছি। বলেন? হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এই এখন যেটা বুঝলেন, যে আপনাকে এই একসাথে চলার অর্থ হলো আপনাকে প্রপার নোটিশ, নাকি প্রপার ডিসকাশন, প্রপার মাই নোটস, এবং সেই অনুযায়ী তার হলো ইমপ্লিমেন্টেশন। এটা যদি করেন তাইলেই হলে এই, ওটার নাম হবে কোম্পানি। কিন্তু আমাদের দেশে কি হয়, ম্যাক্সিমাম জায়গায় গন্ডগোল হলো, হ্যাঁ, বাপ বলে যে আমি তো বানিয়েছি সব, কিন্তু না, এটা তো বলা যাবে না, আপনি বানিয়েছেন কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, মেয়ের জামাই, তারা হলো ডাইরেক্টর, তাদের থেকে প্রপার নোটিশ দিয়ে আলোচনা করে আপনি করবেন। অথবা আপনি কি করবেন, রেজলিউশন বাই সার্কুলেশন করবেন, আপনি করতে হবে আপনাকে। এইটার নাম হলো কাম অ্যান্ড পেইন্স, এবং এইভাবে করতে হবে, আইন যেভাবে বলছে সেভাবে করবে। সে আপনার ভাই হোক, আপনার, হ্যাঁ, আপনার ওয়াইফ হোক। অনেক জায়গায় দেখছি যে, যে ওয়াইফ, হ্যাঁ, ওয়াইফ হলো ওই এক জায়গায় বসে, আর হাজবেন্ড এক জায়গায় বসে, কেউ কারো মুখ দেখে না। এই 3টা কোম্পানি চালায়, ও 2টা কোম্পানি চালায়, বা এগুলো আছে না, বলেন এগুলো আছে না?
আপনাদের বিভিন্ন গ্রুপ এরকম আছে না? আছে? জি স্যার আছে। আছে। কেন হয়? এই যে যেহেতু কোম্পানি কোম্পানির মতো চালায় না, সুতরাং আমাদের শিখতে হবে যে কোম্পানি যেন কোম্পানির মতো চলে, এবং কোম্পানির অর্থ হলো কাম অ্যান্ড পেইন্স, এবং সেটা চলতে হবে অ্যাকর্ডিং টু ল, যেখানে যেখানে যেরকম আছে। আপনি ইচ্ছা হলো আর আপনি এটা কিনলেন, লাভ হলেও ওই দেখেন ঠিকই ওনার ভাইকে আর একজন বুঝাইছে যে আমি দিতাম 20 পয়সা করে, দেখেন আপনার ভাই, হ্যাঁ, 40 পয়সা করে টাকা নিয়ে সরাই ফেলতেছে টাকা, দেন করে দেন মামলা, এত কোটি টাকা নিয়ে নিস। তে তার মানে কি, সে যদি প্রপার ডিসকাশন করে নোটিশ দিয়ে এটা করতো, তাহলে হয়তো ভিন্ন কিছু হইতো আর। এবং কোম্পানিতে এই ধরনের এই যে ডিফারেন্সেস তৈরি হইতো না, কোম্পানি অনেক সময় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কোম্পানি ভাগ হয়ে যায়। তো এই হলো কারণ, কোম্পানি আগে আমাদের মালিকেরা আসলে ওনারা বোঝেই না এটা, এবং কোম্পানিকে কোম্পানির মতো চালায় না ম্যাক্সিমাম এরকম। সুতরাং আপনারা যখন প্রফেশনাল স্টুডেন্ট হবেন তখন আপনাকে বলতে হবে যে স্যার, আপনি তো এই জিনিস কিন্তু একসময় অনেক বড় কিছু হয়ে যাবে, বড় গাছ হয়ে যাবে, মহিরুহ হয়ে যাবে। কারণ এখান থেকে মানে অবিশ্বাস জন্ম হবে। আপনি প্রপার নোটিশ দেন, আলোচনা করেন, দেন আপনি কেনেন, আপনি বাপ হন আর যাই হন। দিস ইজ হলো বলে আমাদের তো, আমরা তো স্যার এটাই শিখে আসছি, কোম্পানি চলতে হবে এইভাবে, এটাই শিখে আসছি স্যার। বললাম স্যার, মানা না মানা আপনার, কিন্তু আমরা বললাম এটা, তাহলে বুঝবো যে না, এটা ঠিক কথা বলছে। শুনুক বা না শুনুক, একসময় পরে বলবো যে না, এটা বলছিল। তো সুতরাং কোম্পানি ক্যাশ স্টিক্সটা আপনি বুঝতে পারছেন আপনারা সবাই? এখন ক্লিয়ার নাকি বলেন তো? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। হুম হুম। এইভাবে আর আমাদের শিখতেও হবে এইভাবে। এবার আসি আমরা এখানে কোম্পানির, আবার বলছে বৈশিষ্ট্য কি, বলতে কি বোঝাইছে এখানে। আমরা আমরা এগুলো জানি, আমি একবার বলে যাবো। ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হবে, হ্যাঁ, কোথাও হয়তো ইনকর্পোরেট হবে। আমরা জানি যে আরজিসি তে এগুলো ইনকর্পোরেট হয়, তাই না? এবং সার্টিফিকেট অফ কোম্পানি হলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ছাড়া হয় না। আচ্ছা, আমরা খুব সহজ সহজ পড়ে যাই। এবং আর্টিফিশিয়াল লিগ্যাল পার্সন, কোম্পানি সবসময় কি, আপনি আমার মতো ব্যক্তি, আমি ন্যাচারাল আর সে হলো আর্টিফিশিয়াল, এই। তারপর সেপারেট লিগ্যাল এন্টিটি, এটাও আমরা জানি যে সেপারেট লিগ্যাল এন্টিটি, তাহলে কোম্পানি এবং কোম্পানি মালিক, ওনার মধ্যে ডিফারেন্স, এগুলো আমরা জানি। পারপিচুয়াল সাকসেশন, তাই না? কোম্পানি কখনো মরে না, সে ওনারা মরে যেতে পারে, কিন্তু কোম্পানি মরে না। আর লাইবিলিটি, এখানে এক কথা বলা যাবে না যে লাইবিলিটি লিমিটেড, আনলিমিটেডও আছে। তো বাংলাদেশে হয়তো এরকম কোম্পানি নাই, কিন্তু আনলিমিটেড লাইবিলিটি হতে পারে। তবে ম্যাক্সিমাম আমরা যেগুলো দেখি এগুলো লিমিটেড লাইবিলিটি। তারপরে ট্রান্সফারেবল শেয়ার, শেয়ার ট্রান্সফার করা যায়, তাই না? সেগুলো আর কি। আপনাদের হয়তো প্রশ্ন আসা উচিত ছিল যে শেয়ার তো ট্রান্সফারেবল, কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তো করা যায় না, এরকম প্রশ্ন আসা উচিত ছিল। কি, প্রাইভেট কোম্পানির শেয়ার কি ট্রান্সফার করা যায়? না স্যার। হুম। একেবারে যে যায় না? যায় না তা না স্যার, স্যার, কিন্তু পাবলিকলি করা যায় না। কিছু রেস্ট্রিকশনস থাকে আর কি। দ্যাটস গুড। হ্যাঁ, আপনাকে বলতে হবে যে ট্রান্সফারেবল শেয়ারস, এবং দেয়ার ইজ সাম রেস্ট্রিকশনস, মানে বাধা আছে। তাহলে আপনি যদি পড়েন যে শেয়ার ট্রান্সফার করা যায় না, তাহলে রং হলো এটা, মানে ইয়েতে বাধা আছে। আর বাধা অতিক্রম করা যায়। বাধা কি? আপনি ইচ্ছা করলে আমরা তিনজনে মিলে ধরেন, হ্যাঁ, এখানে ধরেন মহিবুল তারপর রাসেল, আমি মিলে একটা কোম্পানি করলাম। কি হবে? যে আমি একটা বাধা, কি বাধা, আমার শেয়ারটা আমি ট্রান্সফার করে দেবো, কিন্তু আমি বাইরে সেল করতে পারবো না। কিন্তু আমি তো হ্যাঁ, প্রথমে আমি রাসেল এবং মহিবুলকে বলবো যে তোমরা, হ্যাঁ, আমার শেয়ারটা নাও। আপনি যদি না নেন, তার মানে আপনার যে রাইট, এটাকে বলা হয় কি রাইট? প্রিএমশন রাইট, অগ্রক্রয়, মানে আগে কেনার যে রাইটটা হলো আপনাদের। সেটা তো আমি আপনাকে এক্সারসাইজ করছি, কিন্তু আপনার এক্সারসাইজ করেন নাই, তখন আমি বাইরে সেল করে দেবো, আপনি কিছু করতে পারবেন না। তার মানে করা যায়, তো বাধা আছে। ক্লিয়ার তাহলে? স্যার যদি আর একটু হুম। সহজ ভাবে বলেন। হ্যাঁ, আর সহজভাবে বলি যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বলা আছে যে মানে ট্রান্সফার করাতে রেস্ট্রিকশন আছে, বাধা আছে। কি বাধাটা? প্রাইভেট কোম্পানি বললাম না, আমরা তিনজন মিলে কোম্পানি করছি, আমি যদি আমার শেয়ারটা যদি সেল করতে চাই, আগে আপনাদের দুইজনকে বলতে হবে, রাসেল এবং, হ্যাঁ, এই যে ইয়েকে বলতে হবে, ঠিক আছে, মহিবুলকে বলতে হবে যে আমি এখন আমার শেয়ারটা আছে, আমি শেয়ারটা সেল করতে চাই, তোমরা কিনবা কিনা। অথবা আমার 10,000 শেয়ারের মধ্যে 5,000 সেল করবো, 5,000 করবো না। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে কি করলাম, অফার দিলাম। কেন অফার দিলাম আপনাদের? আগে কেন আপনাদের একটা, আমার সাথে যখন ব্যবসা করেন,
আমরা যখন একসাথে করি, তখন আপনার একটা অধিকার আছে, যার নাম আইনে দিছে যে প্রি অ্যামশন, মানে পূর্বে থেকেই প্রি অ্যামশন রাইট। সেই রাইট অনুযায়ী আমি আমি আপনাদেরকে বললাম যে শেয়ারটা কেনেন। আপনারা দুজন বললেন যে না ভাই আমরা শেয়ার কিনবো না, তখন আমি বাইরে কোথাও সেল করবো। তার মানে কি, শেয়ার কিন্তু ট্রান্সফার করা যায়, বাইরেও করা যায়। আপনাদের কাছেও করতে পারি, আবার বাইরেও করতে পারি। বাধা ছিল, কিন্তু বাধা অতিক্রম করলাম। আগে আপনার রাইট বললাম, আপনি নিলেন না, তারপরে আমি বাইরে সেল করে দিলাম। তাহলে এটা হলো আইনসঙ্গত। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে সেপারেট এন্টিটি, এগুলো আপনার পড়ে নিয়েন, এগুলো আসলে। হ্যাঁ, আর লিফটিং দ্য কর্পোরেট ভিল, মানে এগুলো আসলে এখন আমি মনে করি আপনাদের আসার কথা না, আসেও না এগুলা। কর্পোরেশনও আসবে না, কারণ কর্পোরেশন স্যার এগুলো। এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন, কোথায় বলেন বলেন বলেন। স্যার এই যে আমি ওদেরকে আদার হুম, শেয়ার হোল্ডারদেরকে জানালাম, এটা কি লিখিত হুম। হতে হবে না মৌখিক হলেও হবে? না না, মুখে না লিখিত, না, লিখিত হইতে হবে। লিখিত ডকুমেন্টে হ্যাঁ হতে হবে তাই না? হ্যাঁ জি হ্যাঁ, আগে আপনি বোর্ড মিটিং এ বলবেন যে আমি আমার শেয়ারটা সেল করতে চাই, আপনারা যদি কেউ কিনতে চান আপনি জানাবেন। তখন তারা বলবে যে জি আমরা স্যার। কিনবো না। তখন আপনি পরবর্তী বোর্ড মিটিং যখন হবে, তখন আপনি অন্য জায়গায় সেল করে এসে তখন বলবেন যে আমি অমুক সেল করে আছি। হ্যাঁ, আপনি ওটা ট্রান্সফারের ব্যবস্থা করেন। জি জি লিখিত হইতে হবে, লিখিত হইতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে। জি, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। তো কর্পোরেশন দরকার নাই, এই টাইপস অফ কোম্পানিতে আমরা আসি, এগুলো আপনাদের জানতে হবে। আমরা জানি সবাই যে প্রাথমিকভাবে দুই ধরনের কোম্পানি আছে, যে পাবলিক এবং প্রাইভেট। তো প্রাইভেট কোম্পানি কোনটা? ওই যে আমরা এতক্ষণ যা বললাম, যে যার কি আছে, কোম্পানি হুইজ বাই ইটস আর্টিকেলস রেস্ট্রিক্ট, এই যে দেখছেন করা যায় না, রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার অফিসিয়াল, মানে বাধা আছে। প্রোহিবিটস এনি ইনভাইটেশন টু দ্য পাবলিক, পাবলিকের জনগণের কাছে সরাসরি, মানে জনগণের কাছে ইনভাইট করার, যে আমাদের কোম্পানি শেয়ার কেনেন, কোনো সুযোগ নাই প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। আর হলো নাম্বার অফ শেয়ার হোল্ডার, মানে ম্যাক্সিমাম হলো 50। এর কাছে মনে রাখা লাগবে কিন্তু এগুলা। হ্যাঁ, ম্যাক্সিমাম হলো 50। আর এই 50 যখন গুনবেন, যদি কোনো ব্যক্তি যে ওখানকার এমপ্লয়ি, সে যদি শেয়ার কেনে, তাদের নাম বাদ দিয়ে দিতে হবে। ধরেন আপনার ওখানে 56 জন আছে, তার মধ্যে 6 জন হলো এমপ্লয়ি কিন্তু শেয়ার কিনছে, তখন ওই 6 জনের নাম বাদ, তাহলে 50 জন, তাহলে তাহলে ঠিক আছে, প্রাইভেট কোম্পানি। লিমিট দ্য নাম্বার অফ ইটস মেম্বার্স টু 50। তার মানে প্রাইভেট কোম্পানিতে 50-র বেশি শেয়ার হোল্ডার থাকতে পারবে না। বেশি থাকতে পারবে যদি, যারা যদি কি হয়, তারা যদি এমপ্লয়ি হিসেবে থাকে। ঠিক, ক্লিয়ার? আর এই এমপ্লয়ির কি কোনো লিমিটেড আছে, বা মানে সর্বোচ্চ কতজন এমপ্লয়ি না থাকতে না পারবে? না না, ও না না, এগুলো নাই, প্রাইভেট কোম্পানি ক্ষেত্রে এগুলো নাই। জি জি। বলা আছে যে, মানে অ্যাকর্ডিং টু কোম্পানি অ্যাক্ট বলা আছে যে ওখানে কমপক্ষে 2 জন প্রাইভেট কোম্পানিতে, আর সর্বোচ্চ হলো ওই যে এই যে মানে যে সর্বোচ্চ হলো 50। এই যে নাম্বার অফ মেম্বার টু 50, নট ইনক্লুডিং পার্সনস হু আর ইন ইটস এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টে যারা আছে তারা, তাদের গোনা যাবে না। আর পাবলিক কোম্পানি মানে কি, সহজ করে দিছে একদম, যেটা প্রাইভেট তো কোম্পানি না সেটাই সেক্ষেত্রে যদি, পাবলিক কোম্পানি। বলেন বলেন ভাই, বলুন। তো সেক্ষেত্রে বলেন। কোনো এমপ্লয়ি যদি পরে আর কি ওইখান থেকে চলে যায়, মানে ওই কোম্পানি ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে কি তার সেখানে শেয়ার হোল্ডার হিসেবে থাকবে? মানে কিরকম ইয়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যদি চলে যায়, সে যদি শেয়ার রাখতে চায়, হ্যাঁ হ্যাঁ রাখতে পারবে, কিন্তু তখন তো আবার সেই হয়ে যাবে, শেয়ার হোল্ডার হয়ে যাবে, তখন তার এমপ্লয়ি শেয়ার হোল্ডার হবে না তখন আর। স্যার যদি এরকম হয় যে মানে 50 জন এমনি শেয়ার হোল্ডার ছিল আর এমপ্লয়ি হচ্ছে হুম এক্সট্রা ছিল আরো 5-6 জন, তো তাদের হুম মধ্যে থেকে হুম যদি 2-3 জন এমপ্লয়ি থেকে চলে যায় আর কি, মানে কাজ ছেড়ে হুম। দেয়, সেক্ষেত্রে তো শেয়ার শেয়ার যে নাম্বার সেটা 50-এর উপরে চলে যাচ্ছে তাহলে। হ্যাঁ, 50 যাওয়া যাবে না, যাওয়া যাবে না, তখন ওই যে শেয়ার ওই ওটাকে ট্রান্সফার করতে হবে তখন সেক্ষেত্রে, এক্সিস্টিং এর মধ্যে 50-এর বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, জি স্যার। 50-এর বাইরে যাওয়া যাবে না। সেটা হলো আপনি 2 জন যদি, 48 জন আছে, 2 জন চলে গেল, থাকতে পারবে, তাই তাহলে মোট 50 জন হলো এরকম। তাহলে এগুলো হলো প্রাইভেট কোম্পানি। আর পাবলিক কোম্পানি হলো, এই পাবলিক কোম্পানি যেগুলো সেটা হলো যে, এখানে এক কথায় বলছে যে মিনস এ কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার দিস অ্যাক্ট অ্যান্ড আন্ডার এনি ল এট এনি টাইম ইন ফোর্স বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট
অ্যান্ড হুইচ ইজ নট এ প্রাইভেট কোম্পানি। এক কথায় বলে দিচ্ছে যে হ্যাঁ প্রাইভেট না তাই পাবলিক, এইভাবে বলে দিচ্ছে আর কি। যাই হোক, তো এই পাবলিক কোম্পানি আবার কি? পাবলিক কোম্পানি আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার, কিন্তু মানে প্রাইভেট কোম্পানি যেটা সেটাও লিমিটেড বাই শেয়ার। আর কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, এটাও পাবলিক। তার মানে বুঝতে হবে যে কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি এটা কিন্তু মানে একটা এর স্ট্যাটাস হলো পাবলিক, কারণ যে পাবলিক কোম্পানি আপনি বলতেছেন। আর আনলিমিটেড কোম্পানি যদি এটা নাই, বাংলাদেশে নাই হলো, হ্যাঁ। তো আমাদের দেশে শুধু কোম্পানি, আপনি যে কোম্পানি দেখেন সবই হলো কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার্স। আর কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টিও আছে। অনেক কোম্পানি আছে যেগুলো লিমিটেড বাই গ্যারান্টি, যেগুলো ওই যে কোম্পানি আইনের 29 ধারাতে হয়, যেগুলা 28 ধারাতে যেগুলা হয়, হ্যাঁ। 29 ধারাতে হয় ওটা লিমিটেড আছে, হ্যাঁ, কিন্তু ওরা গ্যারান্টি হয়। 28 ধারাতেও হয়। কেমন হয়? যেমন এই যে ধরেন এরকম মনে করেন বেসিস, এই যে সফটওয়্যারের যে ধরেন ইয়ে আর কি অ্যাসোসিয়েশন, ওইটা কিন্তু লিমিটেড লেখা নাই, কিন্তু ওটা কিন্তু কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। তো সেগুলা মানে কাকে বলে আমরা বলতেছি দেখেন। লিমিটেড বাই শেয়ার মানে আমরা তো সবাই জানি যে শেয়ার ক্যাপিটাল থাকে, এবং শেয়ার তার কোম্পানির যে লায়াবিলিটি লিমিটেড বাই শেয়ার্স। Limited by guarantee money in these companies, each member promises to pay a fixed sum of money in the event of liquidations of the company. This amount is called the guarantee. Sometimes the members are required to buy a share of a fixed value, also give a guarantee for a further sum. হ্যাঁ, আমি সহজ করে বলি যে যে সমস্ত কোম্পানির আর্টিকেলস এর ভিতরে লেখা থাকে, কোথায় লেখা থাকে আমি দেখাচ্ছি পরে, যে লেখা থাকে যে যদি এই কোম্পানি কি হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া হইলে তখন যদি অ্যাসেট, এখানে ওটা লেখে নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে অ্যাসেট এবং লায়াবিলিটি দিয়ে যদি মানে মানে লায়াবিলিটি কাভার না হয়, দেন আমরা মেম্বাররা হয়তো 10,000 টাকা করে, সর্বোচ্চ 10,000 টাকার বেশি নেয়, ম্যাক্সিমাম 10,000 টাকা দেবো, এইভাবে লেখা থাকে। তো এই 10,000 টাকা যদি ম্যাক্সিমাম বললেন, হ্যাঁ, বা 1,000 বললেন, বা 500 বললেন, বা 1 লাখ বললেন, এই এইটার নাম হলো গ্যারান্টি। সুতরাং যে এই সমস্ত কোম্পানিকে বলা হয় কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। এটা বুঝলেন কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, এবং এটা কিন্তু যখন উইন্ডিং আপ হবে শুধু তখনই। স্যার অন্য আর একটু ইজি করে বললে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন, অসুবিধা নেই, আমি বলবো, স্যার আবার বলবো। আরেকবার বললে ভালো হয়, কোম্পানি হ্যাঁ বাই গ্যারান্টি। হ্যাঁ, কোম্পানি বা গ্যারান্টি হলো জি ওইগুলো স্যার। যে সমস্ত কোম্পানির মেমোরেন্ডামের মধ্যে একটা ক্লজ থাকে। ওই যে ক্লজের মধ্যে বলা থাকে যে যেমন বলা থাকে ক্লজে যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, ওখানেই বলা থাকে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, ওখানেই লেখা থাকে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। কি গ্যারান্টি আসলে? মানে ওইখানে লেখা থাকে যে যদি কোম্পানি কখনো লিকুইডেশনে হয়ে যায়, লিকুইডেশন মানে অবসায়ন হয়ে যায়, তাইলে তখন যদি মানে এই কোম্পানি যদি তার যে অ্যাসেট আছে আর লায়াবিলিটি, লায়াবিলিটি যদি বেশি হয়, অ্যাসেট দিয়েও সংকুলান হলো না, তখন বাকি মানে যে টাকাটা লাগবে, সেই টাকা যদি ধরেন আপনারা 20 জন আছেন, হ্যাঁ, একজন 10,000 করে দিলেন, তাই না? তাহলে কত হলো? 20 লাখ হলো নাকি? 20 জন, জি স্যার। হ্যাঁ, 20 লাখ টাকা হলো। তো তো তখন এই 20 লক্ষ টাকা যদি কাভার হয়ে যায় হলো, না হলে আর হবে না, লাইবিলিটি আর পাবে না। মানে ওই ম্যাক্সিমাম যে গ্যারান্টি 10,000 করে লিখে রাখছেন বা 1,000 করে লিখছেন, তাহলে 20 জনে 20,000, তাহলে সেই পর্যন্তই যারা ক্রেডিটর্স তারা পাবে। এই যে অ্যামাউন্টটা গ্যারান্টি দিলেন, যেটা আর্টিকেলসে লিখলেন, এই ধরনের কোম্পানিকে বলা হয় কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। ক্লিয়ার? স্যার টাকা কি ম্যাক্সিমাম 10,000 টাকা ফিক্সড? না 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 না, ওটা আমি আমি এমনি বলছি। আমি ওটা একটা উদাহরণ দিচ্ছি, ওখানে আপনি যা লিখবেন তাই। আগে যেমন লিখতো 100 টাকা করিয়ে, পরে লিখতো 500 টাকা, এখন লেখে 10,000 টাকা। তো হ্যাঁ, বুঝতে পারছেন? এটা আপনি যেটা লিখবেন সেটা, ওকে স্যার। এখানে ফিক্সড কিছু নাই, স্যার আইনে আমার কোনো কিছু একটা নাই। প্রশ্ন ছিল। এই আর বলছে কি, তাহলে প্রথমে বললাম যে প্রথমে কোম্পানি হলো দুই দুই ধরনের, একটা প্রাইভেট আর একটা হলো পাবলিক। পাবলিককে আবার তিন ধরনের: কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, আর একটা হলো আনলিমিটেড কোম্পানি। এই কোম্পানি বাংলাদেশে নাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, হ্যাঁ বলেন।
প্রশ্নটা হচ্ছে যে লিমিটেড বাই গ্যারান্টি, এটা তো কোনো ফিক্সড হ্যাঁ, কোনো আমার গ্যারান্টির অ্যামাউন্ট নাই। হ্যাঁ, এক্ষেত্রে যদি আমি দেখা গেল যে কোনো একটা কোম্পানি ফেলিয়ার হয়ে গেল, হুম, তার অ্যাসেট সেল করে তার সেল করে লাইবিলিটি শোধ করা যাচ্ছে না, হুম, 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 তাদের দেখা গেল যে শেয়ার হোল্ডারদের 20,000 করে দেওয়া ছিল গ্যারান্টি, হুম, 22,000 দিয়ে দেওয়ার পরেও এখনো অনেক লাইবিলিটি হয়ে গেছে। হুম। এই ক্ষেত্রে তো স্যার মানে অনেকে ফল্ট করার বা ইয়া করার কি না না, করতে পারে। দেখা গেল যে ওটা পরে যেটা রয়ে গেছে সেটা তো আর ওই কেইটারা পাবে না, কেইটারা ওই আনুপাতিক হারই পাবে। স্যার সেটাই বললাম আর কি, যে কোনো বেঞ্চমার্ক বা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট না থাকলে তো সেক্ষেত্রে অনেকেই স্যার এটা মানে ইয়া নিতে পারে সুবিধা, বা মানে আপনি এটা মানে অন্যদিকে ইউজ করতে পারে আর না, কি সুবিধা তো সেটা তো। নিতে পারবে না, এখন তো একজন বাইরের লোক তোই থাকবে, লিকুইডেটর থাকবে একজন। হ্যাঁ, অবসায়ক একজন থাকবে না। লিকুইডেটর। সবকিছু তো ওই অবসায়কের মাধ্যমে হবে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। সুবিধা নিতে পারবে না, কারণ ওই এটা বলতে পারবে না, তখন অবসায়ক ই করে দেখবে যে আপনার লাইব্রেরিতে কত দিলাম আর কত আছে, সেটা আনুপাতিক হারে পাবে আর কি, আনুপাতিক হারে। হ্যাঁ, যে আমরা দিলাম এই, ওইটা হইলে হবে, না হলে না হলে না হবে, আমরা বলছিলাম তাই দিলাম, না হলে নাই, বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাদের একটা কথা বলি, যে কোম্পানি আইন অথবা আইন নিয়ে এই আপনাদের এই সাবজেক্ট রিলেটেড যত কোশ্চেন আছে, আপনাদের যদি মানে সেগুলো যদি আপনার কাজের ক্ষেত্রেও হয়, এর ক্ষেত্রে যত কোশ্চেন আছে আপনি সেগুলা কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। এবং যে ধরনের আপনার মনে হয়, যদি মনে করেন যে বুঝতে পারেন না, আপনি জানাবেন, ঠিক আছে? ওকে, প্রশ্ন করবেন, প্রশ্ন করলে হবে কি জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, একটু। স্যার একটা কোশ্চেন ছিল, করা যাবে কি? হ্যাঁ, এখনই জানান, আমি আমি একটা কল আসছে আমার বাসা থেকে, আমি এখনই বলতেছি, জানান জানান, এখনই আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো, জানান। হ্যালো, হ্যাঁ বলেন। এই যে আমি ক্লাস নিচ্ছি, অফিসে স্যার আছি, 8:30 বের হবো, বলো। কি জিনিস বলে দাও, হ্যাঁ, তাড়াতাড়ি বলো, ক্লাসের মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমি, হ্যাঁ বলেন, মেহেদি না কি বলবেন, বলেন। স্যার হ্যাঁ, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হ্যাঁ, শেয়ার যদি নতুন করে ইস্যু করে, হ্যাঁ, এটা কি স্যার পসিবল কিনা? হ্যাঁ পসিবল। তো এই ক্ষেত্রে করে নতুন শেয়ার হোল্ডার আসা পসিবল কিনা তখন? না, না, নতুন শেয়ার হোল্ডার না। আপনি যদি নতুন করে, কথা প্রশ্ন দুইটা হলো, একটা হলো নতুন শেয়ার ইস্যু করে, তাহলে হুম, কি হবে? জি স্যার, তাহলে এক্সিস্টিং যারা আছে সবাই সমহারে পাবে, তাদের রেট, তাদের যে আনুপাতিক হারে তারা পাবে, ঠিক আছে? জি স্যার, এক। আর দুই হলো বললেন যে নতুন যদি কেউ আসে, নাকি? জি স্যার। হুম, হ্যাঁ সেটা নতুন সম্ভব, কোনো শেয়ার তাহলে হ্যাঁ, নতুন কোনো শেয়ার হোল্ডার আসা সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। সম্ভব কেমন করে? ওই যে একই জিনিস, আপনি প্রথমে বললেন যে আমরা নতুন শেয়ার ইস্যু করলাম কিন্তু আমরা কেউ নেব না, ঠিক আছে? জি নতুন স্যার, শেয়ার হোল্ডার কি কি করতে হবে, সরি, করতে হবে কি যে আগে আপনাদের মধ্যে থেকে মানে শেয়ার ট্রান্সফার করে ওই যে নতুন নতুন কাউকে নিতে হবে, আপনাদের ভিতর থেকে শেয়ার ট্রান্সফার, কিন্তু শেয়ার ট্রান্সফার করার আগে আপনাকে এক্সিস্টিং আপনি বাদে আর বাকিদেরকে আপনাকে কি করতে হবে, অফার করতে হবে। তারা জি বলবে স্যার, যে না, নো অবজেকশন দিবে, এনওসি দিবে, আমরা সেই এনওসি জমা দিই আমরা আরজিসি তে, যে আমরা আসলে এই পরিমাণ শেয়ার মিস্টার অমুক, খায়রুজ্জামান, সে সেল করতে চাচ্ছে, হ্যাঁ আমাদের একজন ডাইরেক্টর বা হ্যান ত্যান, কিন্তু আমরা এটা নিতে ইচ্ছুক না, ঠিক আছে? এটা বলে জি দিতে স্যার, হবে। তাহলে যেহেতু আপনার প্রিয়ামশন রাইট আপনি এক্সারসাইজ করলেন, আপনি তখন নতুন কাউকে দিবেন, ওইভাবেই দেওয়া লাগবে, দিলে তাহলে আরেকজন চলে আসলো, তারপরে আবার নতুন করে শেয়ার ইস্যু করেন, তাহলে সবাই আনুপাতিক হারে পাইলো, হয়ে গেল। বুঝতে পারছেন কিনা তার বলেন? মানে স্যার, তার মানে আমি স্যার বলি, তার মানে স্যার প্রথমে আমরা ট্রান্সফার করে নতুন একজনকে আনবো, জি, তারপরে নতুন শেয়ার অ্যালট করবো। রাইট, 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 আনুপাতিক একদম হারে। কারেক্ট, একদম কারেক্ট। থ্যাংক ঠিক ইউ স্যার। আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম,
যে কোনো প্রশ্ন আসলে বলবেন, অসুবিধা নাই, ঠিক আছে। এবং আমি মানে আপনাদের সবাই জানে, আপনাদের স্যারেরাও জানে আমার সম্পর্কে, যে আমি যেটা বলি সেটা আসলে কোম্পানি আইন সম্পর্কে আমি বুঝেই বলি, আর না হলে আমি বলে দিব যে আগামীকাল বলবো। এবার আসেন, তো সুতরাং আর একটা কোম্পানি নতুন আসছে এই যে 20 সালে, 1% কোম্পানি, ওপিসি বলা হয়। 1% কোম্পানি মানে একজনই শেয়ার হোল্ডার। 1% কোম্পানি মিনস এ কোম্পানি হুজ শেয়ার হোল্ডার ইজ অনলি এ ন্যাচারাল পার্সন, এবং সে ন্যাচারাল পার্সন একজনই। তাহলে কোম্পানি কিভাবে হবে? ওই যে আর একজন থাকবে, তার নমিনি থাকবে একজন, সে শেয়ার হোল্ডার না, সে হলো নমিনি, তার নাম এর মধ্যে থাকবে, ওই মেমোরেন্ডামের মধ্যে সাবস্ক্রিপশন পেজে তার নামও থাকবে, নমিনির নামও থাকবে। যদি ইন কেস অফ কিছু হয় তখন সে আবার শেয়ার হোল্ডার হয়ে যাবে, এবং যাকে যাকে নমিনি করবেন সে আবার একজন নমিনি করতে পারবে। এই যে এক ব্যক্তির কোম্পানি, এটা হলো যে মানে অনেক বিদেশিরা এসে এখানে বাংলাদেশে এসে কারোর সাথে করতে চায় না, সেই জন্য কারোর সাথেই তারা মানে কোনো কোম্পানি কোম্পানি ব্যবসা করতে চায় না, তখন এই যে ওপিসি করলে তারা ওপিসি করে কাজ আগায়। এই জন্য এটাকে বলা হয়েছে ওপিসি বা 1% কোম্পানি। ঠিক আছে, এবার আসেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, আসলে আমি উম, এবার আসেন। আচ্ছা, তাহলে কি এটা সাংঘর্ষিক হয়ে গেল না? মানে না প্রোপাইটারশিপে তো একজন মালিক থাকে, হুম, এখন কোম্পানি একটা তো না আমরা না জানি আর যে কি দুই বা স্যার। না না, ততোধিক কিন্তু ব্যক্তি হবে। এগুলারই আছে, এগুলো বলা আছে যে আপনি কিভাবে আপনি মিটিং করবেন, বোর্ড মিটিং কিভাবে করবেন, সব বলা আছে। আমরা এখানে শুধু খালি সংজ্ঞাটা বলবো, আচ্ছা, বুঝতে পারছেন? এগুলো বলা আছে, এটা কোম্পানি হবে, এটা ইয়ের মতো হবে না। এগুলো যেমন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা লিখিত হইতে হবে, যাতে অথরিটি আপনাকে যে কোনো সময় চেক করতে পারে যে আপনি প্রপারলি কিনেছেন কিনা। সেটা মানে 1% কোম্পানির ক্ষেত্রে বেশি হবে, অন্য কোম্পানির ক্ষেত্রে কম হয়, কিন্তু এখানে মাস্ট করতে হয়। এগুলো ওয়ে আছে, ম্যানেজমেন্টের ওয়ে আছে, এখানে শুধু আমরা সংজ্ঞাটা জানলাম। এই, তারপর আসেন, কনভার্সনস অফ প্রাইভেট কোম্পানি টু পাবলিক কোম্পানি, সেকশন 231। মানে এখানে দেখা গেল যে আমরা 1 2 পড়তেছি, হঠাৎ চলে গেলাম 231-এ। কেন? ওই যে প্রাইভেট অ্যান্ড পাবলিক পড়তেছি, সেই জন্য হয়তো আইসিবি মনে করছে যে এখানে আলোচনা করবো, যে এই প্রাইভেট পাবলিক যদি পড়ে গেলাম, তাহলে প্রাইভেট আবার থেকে কিভাবে পাবলিক বানানো যায়, পাবলিক থেকে আবার কিভাবে প্রাইভেট বানানো যায়, এগুলো বোধ হয় এখন। তো দেখি কি এখানে বলছে যে ধরেন আপনার একটা প্রাইভেট কোম্পানি আছে, তা আমরা তো জানি যে প্রাইভেট কোম্পানিতে মানে প্রাইভেট কোম্পানি যেটা আছে সেখানে সর্বোচ্চ 50 জন পর্যন্ত শেয়ার হোল্ডার থাকতে পারে। আর পাবলিক কোম্পানিতে বলছে যে 7 জন হলেই চলে, কমপক্ষে 7 জন। দেখেন তাহলে মিলে গেল, কারণ প্রাইভেট কোম্পানিতে যদি ধরেন 20 জন থাকে, কারণ হাইস্ট তো 50 জন, প্রাইভেট কোম্পানিতে 20 জন আছে, তাহলে 20 জনের মধ্যে 7 জনও আছে, ঠিক আছে না? 7 জন আছে। এই জন্য প্রথমে বলছে যে প্রাইভেট কোম্পানি হ্যাভিং অ্যাটলিস্ট 7 মেম্বার্স। কারণ প্রাইভেট কোম্পানি কিন্তু কমপক্ষে ওর তো 20 জন আছে, তাহলে অ্যাটলিস্ট 7 জন হলেই তো হয়, কারণ 7 জন হলেই পাবলিক কোম্পানি হয়ে যায়। এটা হয়তো আপনি পড়ে আসছেন আগে। তাহলে 7 জন থাকা মানেই তো পাবলিক কোম্পানির বৈশিষ্ট্য হয়ে গেছে। ইচ্ছা করলে ক্যান বি কনভার্টেড ইনটু এ পাবলিক কোম্পানি বাই অল্টারিং ইটস আর্টিকেলস। কিসে কি করিয়া? আর্টিকেল চেঞ্জ করিয়া, ইন সাচ ম্যানার দ্যাট দে নো লঙ্গার ইনক্লুড দ্য প্রভিশন হুইচ আন্ডার ক্লজ অফ সাবসেকশন 1 অফ, অর্থাৎ হলো প্রাইভেট কোম্পানির যে তিনটা যে কি ছিল, তিনটা যে বৈশিষ্ট্য ছিল, কি করা যাবে না, ট্রান্সফারে বাধা আছে, তারপরে ইনভাইট করা যাবে না পাবলিকে, এবং সর্বোচ্চ 50 জন, এই জিনিসগুলা এবং কমপক্ষে 2 জন। তাহলে এই জিনিসগুলো আপনি আর্টিকেলসের মধ্যে যেখানে রেস্ট্রিকশন ছিল সেগুলো ওখানে চেঞ্জ করবেন, চেঞ্জ করে একটা পাবলিক কোম্পানির মতো একটা, হ্যাঁ, আর্টিকেলস আপনি দাঁড় করাবেন। যেমন প্রাইভেট কোম্পানির ডাইরেক্টররা রিটায়ার করে না, রিটায়ার বাই রোটেশন নাই, কিন্তু পাবলিক কোম্পানি তো আছে। তো এই সব জায়গায় চেঞ্জ করা লাগবে, মানে যেখানে যেখানে চেঞ্জ করা দরকার চেঞ্জ করে একটা ড্রাফট করবেন, একটা আর্টিকেলস ড্রাফট করে ওইটা পাস করে দিতে হবে কোথায়? কনভিনিং, ওই যে বলছে যে কি কি জেনারেল মিটিং করতে হবে, এটা জেনারেল মিটিং করে তারপরে এটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে।
এই মেমোরেন্ডাম এবং আর্টিকেলসটাকে চেঞ্জ করতে হবে। এবং কি বলছে, বলছে যে ফ্রম দ্য ডেট অফ সাচ অল্টারেশন, যখন অল্টারেশন হয়ে যাবে, দ্য কোম্পানি সিজেস টু বি প্রাইভেট কোম্পানি, তখন আর সে প্রাইভেট কোম্পানি থাকবে না, এবং ইজ রিকোয়ার্ড উইদিন এ পিরিয়ড অফ 30 days, 30 দিনের মধ্যে, কবে থেকে, যেদিন থেকে আপনি পরিবর্তন করলেন, ফাইল উইথ দ্য রেজিস্টার, রেজিস্টার মানে রেজিস্টার অফ জয়েন্ট কোম্পানি অ্যান্ড ফার্মস, RJC রেজিস্টার সাহেব, আইদার এ প্রসপেক্টাস অর এ স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। তাহলে ওইটা করে কিন্তু ওটাও জমা দেওয়া লাগবে, সাথে জমা দিবে উইথ একটা এই যে স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। প্রসপেক্টাস কেন না, সাধারণত সবাই পাবলিক করেই একটা প্রসপেক্টাস তৈরি করে না। আমি আপনাকে বলি যে প্রসপেক্টাস কোনটা, আপনার সবাই তো ওই জানেন, এত মোটা বই, এই যে আমার সামনে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের বিশাল একটা আমি দেখতেছি, তার মানে এত মোটা বই, যেটার প্রসপেক্টাস তৈরি করার নিয়ম কানুন মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মানে অনুযায়ী, ডিরেকশন অনুযায়ী আপনি করবেন, সিকিউরিটিস ল যেটা পড়বেন, অর্ডিন্যান্স, তাই না, সেকা, এগুলা অনুযায়ী পড়বেন, সেই অনুযায়ী প্রসপেক্টাস করতে হবে অনেক বড়। সেখানে কি নিয়োগ দিতে হবে আপনাদের, আন্ডাররাইটার নিয়োগ দিতে হবে, এবং তার আগে নিয়োগ দিতে হবে কি, ইস্যু ম্যানেজার। তো সেগুলো তো আছেই। তো সেগুলো অনেক বড় কাজ, বলে সবাই করে কি জানেন, প্রসপেক্টাস না করে তাহার পরিবর্তে একটা বিবৃতি দেয়, স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস, ইন লিউ মানে পরিবর্তে, ইন লিউ অফ প্রসপেক্টাস এ স্টেটমেন্ট আছে, কোম্পানি আইনের শেষে আছে। তো সেইটা পূরণ করে সেইটা ওই জমা দিয়ে দেন। কেন জমা দিলেন, যেহেতু আপনি পাবলিক হয়ে যাচ্ছেন, আগে তো ছিল প্রাইভেট, এখন হয়ে যাচ্ছেন পাবলিক। তাইলে আপনি কি করলেন, প্রথমে হলো প্রসপেক্টাস, সরি, প্রথমে হলো আপনার আর্টিকেলসটাকে চেঞ্জ করলেন, তারপরে কি করলেন, আর্টিকেলস অনুযায়ী আপনি কি চেঞ্জ করলেন, ওই যে যেগুলা যেগুলা আপনার কি মানে ড্রাফটটা, যেটা আর্টিকেলসের যে ড্রাফটটা ঠিক করলেন, দেন এটাকে একটা ইজিএম ডাকলেন। আমরা জানি যে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ছাড়া আর্টিকেল চেঞ্জ করা যায় না, তাই সেটা ডাকবেন, ডেকে ওখানে ওটা পাস করাবেন, পাস করে ওর সাথে কি দিবেন, ওটা তো দিবেনই, আর ওটা জমা দিতে হয় ফর্ম 8-এর মাধ্যমে। তার সাথে একটা, যেহেতু আপনি পাবলিকে চলে আসছেন, তাইলে আপনাকে কি করতে হবে, পাবলিক হওয়ার জন্য, ওই যে পাবলিক যখন আপনি, আগে ছিল যে ইনভাইটেশন করা যাবে না, আর এখন তো আপনি ইনভাইটেশন সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, তার মানে আপনি কি করবেন, তার সাথে ওইটা জমা দিবেন, স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। এটা কোথায় আছে, স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস যে ফর্ম, সেই ফর্মটা কোম্পানি আইনের লাস্টে জমা, লাস্টে আছে, এটা হলো তফসিল 4, শিডিউল 4 কোম্পানি আইনের, সেখানে বলা আছে, ওইটা পূরণ করে আর এটা কপি অনলাইনেও পাওয়া যায়, এটা কপি ওটা পূরণ করে ওর সাথে জমা দিয়ে দিবেন, দিলে আপনার প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়ে গেল। এবং রেজিস্ট্রার সাহেব আপনাকে, আগে যেমন ছিল সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এখন আপনাকে আরেকটা সার্টিফিকেট দিবে, তার নাম হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, দিলে আপনি আমার হয়ে গেল। বলেন, বুঝলেন কি বুঝলেন না, বলেন, শুনি। জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে, ওকে। এই হলো। আবার উল্টা এখন পাবলিক করছেন, হ্যাঁ কোম্পানি করছেন পাবলিক, আপনি আর পাবলিকে থাকবেন না, এটা প্রাইভেটে চলে আসবেন, এরকম হইতে পারে। তো পাবলিক তো দুই রকম হইতে পারে, একটা হলো পাবলিক শুধু, আর পাবলিক লিস্টেড। কারণ লিস্টেড হওয়ার জন্য তো আগে পাবলিক হইতে হয়, তাই না? তাহলে কি হলো, আপনি পাবলিক আবার লিস্টেড, এরকম থাকতে পারে, সেটাকে আপনি প্রাইভেটে চলে আসবেন। তাহলে এই প্রথম কাজ কি, প্রথম কাজ হলো আপনার আর্টিকেলসটাকে ঠিক করা। আর্টিকেলসটা ছিল পাবলিক, সেখানে কি ছিল, ইনভাইটেশনের ইস্যু ছিল, তারপরে শেয়ার হোল্ডার ছিল ম্যাক্সিমাম, তার নাই, নাম্বার নাই, আনলিমিটেড, এগুলো ছিল। এখন তাহলে এখন যদি প্রাইভেট করবেন, এখন আবার আগের মতো চলে যান, যে জনগণের কাছে কি করা যাবে না, কি করা যাবে না, সর্বোচ্চ হইতে হবে 50 জন, এটা হইতে হবে, 50 জনের বেশি হবে না, এরকম যদি হয়, তাই না? যেমন বলছে পাবলিক কোম্পানি হ্যাভিং নট মোর দ্যান 50, মানে 50-র বেশি না, কারণ 50 বছর সেটা প্রাইভেট হবে না, পাবলিক হয়ে যাবে। তাহলে এই এই ধরনের যাদের মেম্বারশিপ আছে, তারা কনভার্ট করতে হবে প্রাইভেট ইন্টু এ প্রাইভেট কোম্পানি বাই পাসিং এ স্পেশাল রেজলিউশন অল্টারিং দিস আর্টিকেলস, আর্টিকেল চেঞ্জ করা লাগবে।
করে ওরা পাশ করাইতে হবে। কোথায় পাশ করাবেন? শেয়ার হোল্ডারদের মিটিং। শেয়ার হোল্ডারদের মিটিং মানে সেখানে মিটিংয়েও স্পেশাল রেজলিউশন লাগবে, নর্মাল না, অর্ডিনারি রেজলিউশন না। অর্ডিনারি কাকে কয়? আপনি এখন তো মানে এজিএম এরও 21 দিন, ইজিএম এরও 21 দিন। আগে ছিল এজিএম 14 দিন, ইজিএম 21 দিন। এটা কোন গাধা এটারে চেঞ্জ করলো, আর চেঞ্জ করে কি লাভ হয়েছে ওই গাধাই জানে। হ্যাঁ, বরং আমি মনে করি যে এজিএম 21 দিন দিয়ে কোম্পানির আরো যন্ত্রণা হয়ে যাবে, কারণ 21 দিন পরে যন্ত্রণা পোহাইতে হয়, এই আর কি। যাই হোক, দুই ক্ষেত্রেই 21 দিন। সুতরাং আপনি 21 দিনের নোটিশ দিয়ে আপনি, হ্যাঁ, যদি সামনেই যদি এজিএম থাকে তাহলে এজিএম এর মধ্যেই, ওই এজিএম এর মধ্যে আপনি ইজিএম এর কাজ সেরে ফেলতে পারেন। কেমন করে? ওই যে বললাম যে স্পেশাল রেজলিউশন হলো আপনার 3/4 মেজরিটি লাগে। আর অর্ডিনারি রেজলিউশন কোনগুলা? এই যে আপনার অ্যাকাউন্টস পাস করেন যে, তারপর অডিটর নিয়োগ দেন, ডিভিডেন্ড ঘোষণা করেন, ডাইরেক্টর নির্বাচন করেন, এই চারটার নাম হলো অর্ডিনারি। এখন আরো কিছু আসছে অর্ডিনারি, যেমন সিজি অডিটর নিয়োগ করা লাগে, স্ক্রুটিনাইজার নিয়োগ করা লাগে, এগুলো এখন অর্ডিনারি হয়ে গেছে, কারণ এগুলো আইনের মধ্যে বলা আছে যে এদেরকে করতে হবে। তো এইগুলা হলো সিম্পল মেজরিটিতেই সম্ভব, মানে 51% ভোট পাইতে পারি বা একটা ভোট বেশি পাইলে পারি, এটাকে বলে সিম্পল মেজরিটি। ওটার নাম হলো অর্ডিনারি রিজার্ভেশন। আর যখন 3/4 মেজরিটি, তখন তার নাম হলো স্পেশাল রিজার্ভেশন। সুতরাং একটা মিটিং সামনে যদি দেখেন আপনার কি থাকে, এজিএম থাকে, এজিএম তো বছরে একবার হয়, সামনেই হবে, তাই আর দরকার নাই ইজিএম কতক্ষণ নেই। আর যদি না হয়, আলাদা ইজিএম রাখতে হবে, ডেকে আপনার ওই পাবলিকের যে বৈশিষ্ট্য এখন ওগুলো চেঞ্জ করে এখন প্রাইভেটের বৈশিষ্ট্য নিয়ে আসবেন। নিয়ে আসার পরে, আর যদি আপনার শেয়ার যদি স্টক এক্সচেঞ্জে কি থাকে, লিস্টেড থাকে, তাহলে সেখান থেকে ডিলিস্ট করা লাগবে। কারণ যদি লিস্টেড থাকে তাহলে ডিলিস্ট করতে হবে, এবং ডিএসসি পারমিশন লাগবে, সিকিউরিটি ট্রান্সমিশন পারমিশন লাগবে। নিয়ে নিয়ে আপনি যখনই চেঞ্জ করলেন, চেঞ্জ করে আরজেসি জমা দিলেন। এখানেও তো ইজিএম, আগেও করছেন ইজিএম, তাহলে ফর্ম 8 জমা দেওয়া লাগবে। সাথে এই যে আপনি যে আবার পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানি করলেন, মেমোরান্ডাম জমা দেওয়া লাগবে সাথে, দিয়ে এগুলোকে আবার নতুন করে পাস করে নিয়ে আসবেন। করলেই আপনি পাবলিক কোম্পানি প্রাইভেট রূপান্তর হয়ে গেল। কি বুঝলেন? জি স্যার। বুঝতে পারছেন? ওকে। আমরা স্যার কিছু কোর্স, স্যার হ্যাঁ, অর্ডিনারি রেজলিউশন আর স্পেশাল রেজলিউশন এই দুইটা যদি একটু আরেকবার বলুন। আগে বলবো। হ্যাঁ, বলতেছি যে অর্ডিনেশন হলো সিদ্ধান্ত ওই সমস্ত সিদ্ধান্ত যেগুলো সিম্পল মেজরিটিতে হয়ে যায়, 51% ভোটলি হয়ে যায়। বা ধরেন 100টা আছে, 51টা একদিকে, 50টা একদিকে, তার মানে 51 যেদিকে সেদিকে, মানে সিম্পল মেজরিটিতে হয়, এগুলো হলো অর্ডিনারি রেজলিউশন, সাধারণ সিদ্ধান্ত। এবং যেগুলো আইন বলছেন যে আপনি করতে হবে, সাধারণভাবে করতে হবে, সাধারণত এগুলো হলো সিম্পল মেজরিটি হয়। আর যেগুলা স্পেশাল রেজলিউশন হলো, যেগুলো 3/4 মেজরিটি লাগে, ধরেন যতজন লোক আছে তার 75% লোক যদি ভোট দেয়, তাহলে সেটা হলো মানে আর কি স্পেশাল রেজলিউশন। বুঝতে পারলেন? জি স্যার, ধন্যবাদ। ওকে, আমরা কিছু কোশ্চেন অ্যান্সার লিখি, যেগুলো আসলে আপনারা বুঝতে পারেন কিনা। হ্যাঁ, এই যেখানে, হ্যাঁ, হয়ে যায়, বারবার চলে যায়। এই যে বলছে যে মিস্টার এক্স অ্যান্ড হিজ ওয়াইফ হু আর অনলি টু শেয়ার হোল্ডার্স অফ এ প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানিতে দুজনই হলো শেয়ার হোল্ডার। তারা দুজনই ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, দুজনই মারা গেছে। ডাজ দ্য কোম্পানি কাম ইন টু অ্যান এন্ড? কোম্পানি কি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে কিনা, কি মনে হয়? না স্যার। যাবে না। কেন যাবে না? আমরা তো পড়ে আসলাম যে এটা পারপিচুয়াল, তাই না? সাকসেশন অবিরত চলবে। এটা ওনারা মারা গেলে ওনাদের যারা কি আছে, সাকসেসর যারা আছে, তাহলে কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট নিয়ে ওই শেয়ার গুলো তাদের নামে ট্রান্সফার হয়ে যাবে, হয়ে গেল। তাহলে কোম্পানি মারা যাবে না। এটাই হলো পারপিচুয়াল সাকসেশন। হয়তো মালিক মারা যাবে কিন্তু কোম্পানি মারা যাবে না। ক্লিয়ার নাকি বলেন? জি স্যার। আচ্ছা,
তারপর দেখেন তার এক্স, তার সরি, সাকসেসর না থাকলে? সাকসেশন না থাকলে তো আপনাকে, কিন্তু আপনাকে থাকতে হবে, না থাকলে কিছু নাই, আপনি বের করতে হবে। তখন আপনি, ওনারা যে মারা গেছে ওর সার্টিফিকেট নিয়ে, তারপরে আপনার ওই যে ইয়ে থেকে, কমিশনার অফিস থেকে সার্টিফিকেট নিয়ে আপনাকে কোর্টে যেতে হবে, যে ওটা বের করতে হবে, না থাকলে হবে না। ওটাই তো ইয়ে আর কি, লিগ্যাল ডকুমেন্ট, যে আপনি মুসলিম ল অনুযায়ী বা হিন্দু ল অনুযায়ী আপনি, মানে আপনার বাবা মার কত অংশ আপনি পাবেন, আপনার বোন কত পাবে, আপনি কত পাবেন, সেই অনুযায়ী ওখান থেকে আসবে, আসলে সেটা অনুযায়ী শেয়ার ট্রান্সফার হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন, ইন XYZ প্রাইভেট কোম্পানি লিমিটেড ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দেয়ার আর ইন ফ্যাক্ট 54 মেম্বার, আসলে 54 জন মেম্বার আছে। প্রাইভেট কোম্পানিতে কিছু 54 জন হইতে পারে? না, না স্যার, 50। 50 জন। আচ্ছা। আচ্ছা, কিন্তু অন অ্যান ইনকোয়ারি করে দেখা গেল ইট ওয়াজ অ্যাসার্টেইন দ্যাট 6 অফ দ্য সাচ মেম্বার্স আর এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি। হ্যাঁ, তাহলে 6 জন বাদ দেন, তাহলে 48 জন হয়ে গেল। তাহলে ঠিক আছে না? Yes, জি sir. স্যার, ঠিক আছে অ্যান্ড তাহলে। দে না, হ্যাভ, ম্যাক্সিমাম। হ্যাঁ ওই তো, তাহলে 54 থেকে 6 বাদ দেন, ওই 6 জন তো গোনার সময় 6 জন বাদ দিয়ে দিতে হবে। 54 জন অ্যাপারেন্টলি মনে হয়েছে, কিন্তু পরে ইনকোয়ারি করে দেখা গেছে যে 6 জন আসলে এমপ্লয়ি। এখন হচ্ছে অ্যান্ড দে হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য শেয়ারস হোয়াইল দে ওয়ার এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি, ইজ ইট নেসেসারি টু কনভার্ট দ্য কোম্পানি ইন্টু এ পাবলিক কোম্পানি? বলেন। না স্যার, No, sir. রেকর্ড করার প্রয়োজন নেই। না, না স্যার। পাবলিক কথা, কারণ কারণ হচ্ছে 48 জন। এক্সিট করে নাই। হ্যাঁ 48 জন, রাইট। তার মানে আমরা শিখলাম, যা যা এখানে শিখছি তার একটা মানে ই হয়ে গেল, আবার ঝালাই হয়ে গেল। এই তো আমার আমরা এক কাজ করি, যে ইয়েতে আসি, কনস্টিটিউশন অ্যান্ড ইনকর্পোরেশন, যে কিভাবে আসলে কনস্টিটিউশন বলতে হলো, কোম্পানি কনস্টিটিউশন বলতে আর্টিকেলসকে বোঝানো হয়, সরি কনস্টিটিউশন বলতে বোঝানো হয় মেমোরেন্ডামকে, আর রেগুলেশন বলতে বোঝানো হয় আর্টিকেলসকে। তো এখানে বলছে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, আমরা মানে সহজ করে বলে যে আপনি পড়ে নিন, যে কনস্টিটিউশন এবং ইনকর্পোরেশন করার জন্য বোঝা যায়, যদি আগের আগের যদি কোনো কন্ট্রাক্ট থাকে, কোম্পানি জন্মের আগের, আপনারা যে কয়জন 3 জন মিলে কোম্পানি করতেছি আমরা, হয়তো আমাদের মধ্যে এবং অন্য থার্ড পার্টির সাথে আমাদের আগে কিছু কন্ট্রাক্ট আছে, তারপরে আমরা কোম্পানি করতেছি। আইন বলছে যে আগের আগের যখন কোম্পানি জন্ম হয় নাই তার আগের কোনো কন্ট্রাক্ট, প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, কোম্পানির উপরে কোনো বাধ্যবাধকতা তৈরি করিবে না, আবার নতুন করে করতে হবে। এটা হলো নলেজ, এটুকু জানলেই হয়ে গেল। বুঝতে পারছেন কিনা? আগের কোনো কন্ট্রাক্ট কোম্পানি যদি পরে তৈরি হয়, তাহলে কোনো বাধ্যবাধকতা তৈরি করবে না, নতুন করে কন্ট্রাক্ট করতে হবে। কি ক্লিয়ার না ক্লিয়ার বলেন? স্যার ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, হুম। ক্লিয়ার। এবার হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, সেকশন 25 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট। মানে কি বলে, যখনই আপনি কি করলেন, কোম্পানি সবকিছু আইন অনুযায়ী করে সাবমিট করলেন, আর যে রেজিস্ট্রার সাহেব দেখলো, দেখে দেখলো যে হ্যাঁ আপনি কোম্পানি আইন আইন অনুযায়ী যা যা দেওয়া দরকার দিচ্ছেন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য, রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আর যে রেজিস্ট্রার সাহেব আপনাকে একটা সার্টিফিকেট দিবে, তার নাম হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। তো এটা কোথায় বলছে? সেকশন 25 অফ কোম্পানিজ অ্যাক্ট 1994 বলছে যে এটা পাইলেন মানেই, মানে অল রিকোয়ারমেন্টস অফ দ্য অ্যাক্ট হ্যাভ বিন কমপ্লাইড উইথ রেসপেক্ট টু রেজিস্ট্রেশন অ্যান্ড ম্যাটার্স প্রেসিডেন্ট অ্যান্ড ইনসিডেন্ট দেয়ার টু, যা আছে আগে পরে রেজিস্ট্রেশনে সব আপনি মানছেন যখন এই সার্টিফিকেটটা পাইলেন। ওটা হলো একটা কনক্লুসিভ ডকুমেন্ট যে আপনি সব কিছু মাইনেই এই কোম্পানিটা করছেন, যার নাম হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এটা প্রাইভেট পাবলিক দুই জায়গায় লাগবে। আর পাবলিক কোম্পানির জন্য আরেকটা বেশি লাগে, ওই যে স্টেটমেন্ট অফ ইনলিও প্রসপেক্টাস জমা দেওয়ার পরে তাকে আরটা কি দেয়, সার্টিফিকেট অফ হ্যাঁ মানে কমেন্সমেন্ট অফ বিজনেস দেয়। পাবলিক কোম্পানির ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য ওই সার্টিফিকেটটা লাগে, কি নাম? সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। ওই ওই নাম দেখলেই পাওয়া যায়। সেটা শুধু পাবলিক কোম্পানির ক্ষেত্রে, আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে শুধু সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এটি। এই এখন স্যার প্রাইভেটের ক্ষেত্রে শুধু সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হলেই হয়? হয়ে যায়, হ্যাঁ। কিন্তু পাবলিকের ক্ষেত্রে সাথে আরেকটা সার্টিফিকেট লাগবে, ওই দুইটা একদিনই দেয়, সাধারণত দুইটা একদিনই দেয়, কারণ আমরা ওই স্টেটমেন্ট ইনলিও প্রসপেক্টাস সাথে 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 দিয়ে দিই। দেখা যায় যে আগে পরে, আগে সার্টিফিকেট ইনকর্পোরেশন হয়, পরে হয় কমেন্সমেন্ট অফ বিজনেস।
এরকম হয় সাধারণত বাস্তবে আর কি। তো স্যার আপনাদের পাবলিকের জন্য সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ ইনকর্পোরেশন এটা বিজনেস, লাগবে? হ্যাঁ লাগবে, ঠিক আছে। হ্যাঁ লাগবে, এছাড়া হবে না। এবার বলি, আমরা যেভাবে এখানে মানে ইনকর্পোরেশন, তারপরে এই যে প্রি ইনভেস্টমেন্ট কন্ট্রাক্ট, বা এই যে এখানে একটা লাইন লেখা আছে ইনকর্পোরেশন শিখলাম, আসলে এই নলেজ দিয়ে তো আর ওই আপনারা প্রফেশনাল ইয়ের হবে না। তো যেটা মানে মানে এখানে শেখার জন্য আপনাদের একটু কাগজ কলম খাতাপত্র নিয়ে আপনাদের শিখতে হবে। একটু লিখলে যে এখানে ফরমেশনের কথা বলা আছে, যে মোড অফ ফর্মিং ইনকর্পোরেশন কোম্পানি। এখানে আবার ওই 3 ধরনের কথা বলা আছে: কোম্পানি লিমিটেড বাই শেয়ারস, লিমিটেড বাই গ্যারান্টি, আনলিমিটেড কোম্পানি, এগুলা বলা আছে। আসলে আসলে এখানে অগোছালো। কিন্তু আপনি যদি ফরমেশন অফ কোম্পানি বলে আপনাকে, যে বা মানে হাউ টু ইনকর্পোরেট, হ্যাঁ, কোম্পানি, এটা যদি বলে, তাহলে আপনাকে যেটা প্রথমে করতে হবে, যে ফার্স্ট স্টেপ হলো যে আপনাকে কি করতে হয়, প্রথমে হলো যে আপনাকে নিতে হবে একটা নেম ক্লিয়ারেন্স নিতে হবে প্রথমে। কোম্পানির নামটা ঠিক করতে হবে প্রথমে, যে কি নামে করতে চান, সেটা একটা নেম ক্লিয়ারেন্স লাগবে 1 নাম্বার। 2, ওই নেম ক্লিয়ারেন্স সহকারে আপনাকে একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। কোম্পানি মানেই তো এই 2টা জিনিস। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে যেখানে উদ্দেশ্য টুদ্দেশ্য সব লেখা থাকে। একটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, ওই উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করবেন, তার জন্য ডাইরেক্টর কে হবে, হ্যাঁ, অডিটর কে হবে, তাই না, চেয়ারম্যান কে হবে, এমডি কে হবে, এগুলা যেখানে লেখা আছে, রেগুলেশনস অফ দ্য কোম্পানি আর কি, তার নাম হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এটা ড্রাফট করতে হবে। তাহলে ড্রাফটিং অফ, প্রথমে নেম ক্লিয়ারেন্স, তারপরে হলো ড্রাফটিং অফ মেমোরেন্ডাম অ্যান্ড মানে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এই 2টা জিনিস ড্রাফটিং করা। কারণ ওখানে ড্রাফটিং করতে গেলে তো কোম্পানির নাম দরকার, আর নেম ক্লিয়ারেন্স আগে নেওয়া। তারপরে এটা হলো কি, অনলাইনে সাবমিট করা, আরজিসির অনলাইনে সাবমিট করা। তারপরে সাবমিট করার পরে আপনি ওখানে যখন নেক্সট নেক্সট দিবেন, দিলে পরে ওখান থেকে চলে আসবে ব্যাংকের স্লিপ, অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ অনুযায়ী পেমেন্ট করা সরকারকে। কি পেমেন্ট করা? ওই যে ফাইলিং ফিস, তারপরে স্ট্যাম্প ফিস, রেজিস্ট্রেশন ফিস, ভ্যাট ট্যাক্স, ভ্যাট ভ্যাট এগুলো এগুলো দিয়ে অনলাইন থেকে চলে আসে। ওইটা অনুযায়ী সোজা আমরা লিখবো হলো যে পেইং কি রিকুইজিট ফিস। ফিস দেওয়া হইলে পারে, তারপরে কি হবে, এটা মানে বাস্তবে হলো যে এটা হোল্ড বাই, যার কাছ থাকে তার কাছে যাইতে হয়। এই, তার কিছু টাকা পয়সা নেয়, নিয়ে সে আবার একজনের পাঠায়, হেউ টাকা নেয়, সে আবার একজনের পাঠায়, হেউ টাকা নেয়। টাকা নিয়ে অনলাইনে আপনার কি করে, এগুলো কিন্তু আবার টাকা নেই লেখেন না আবার। অনলাইনে বলতেছি বাস্তবে, মানে একজন থেকে আরেকজন, প্রথমে তাকে এক্সামিনার, তারপরে একজন অ্যাসিস্ট্যান্ট স্টাফ বা ডেপুটি মানে ডেপুটি স্টাফ দিয়ে দেয় এটা। অথবা এখন অ্যাসিস্ট্যান্ট স্টাফ দিয়ে দেয়, মানে এক্সামিনারের পরে একজন এর কাছে যায়, যাওয়ার পর আরেকটা জানি কার কাছে যায়, তারপরে যায় হলো এর কাছে, এই অ্যাস্ট্রোনেস্টের কাছে। সে আপনার যে ওই একটা মেল নাম্বার থাকবে, ওই মেল নাম্বারে আপনাকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, তারপরে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং পিডি, পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস, যা যা ওই অনলাইনে যখন এন্ট্রি দিবেন তখন এগুলো সব তৈরি হয়ে যায়। সেই কপি আপনাকে মেলে পাঠিয়ে দিবে, ওইটা প্রিন্ট দিয়ে বই বানিয়ে ফেললেন, কোম্পানি হয়ে গেল। কি বুঝতে পারছেন? বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার হুম, স্যার, ক্লিয়ার স্যার। good. হ্যাঁ, good. তো এই হলো মানে মূলত মানে আপনি যদি বলেন যে ইনকর্পোরেশন অ্যান্ড ফরমেশন, তাইলে আপনি এই এই পর্যন্ত বললেন যে মোড অফ ফর্মিং ইনকো কোম্পানি, এগুলা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হয়ে গেল। কিন্তু এখানে আবার দেখতেছি যে এখানে আবার ওই যে চেঞ্জেস অফ, এগুলা আসলে একটু উল্টাপাল্টা আছে। আহ, এখানে আপনাকে দেখতে হবে এই, এটা পড়তে হবে, এটা যে সেকশন 12, তারাই কিন্তু 11ও আছে, তার আগে 11 কোথায় আছে দেখি, 11 নাই, 11 হয়তো পরে আছে একটু, এখানে উলট পালটা আছে। কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো যদি আমরা বলতে চাই, তাহলে হলো আপনাকে
করতে হবে হলো সেকশন 5 পড়লেন যে মেমোরিয়াম অফ অ্যাসোসিয়েশন কেমন করে হয়। তারপরে আপনাকে যেতে হবে হলো এই 11 11তে হলো। তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে এই মেমোরেন্ডাম, আমরা তো বললাম যে নেমপ্লেস নেবেন, তারপরে মেমোরেন্ডামটাকে ড্রাফট করতে হবে। মেমোরেন্ডামটা ড্রাফট করবেন কিভাবে? এখানে বলছে যে সেকশন 5 অফ দ্য কোম্পানিস অ্যাক্ট 1994 স্টেট দ্যাট দ্য ফলোইং। কি বলছে? এনি 7 or more persons or where the company to be formed will be a private company, any 2 or more person associated for any lawful purpose may, by subscribing their names to a memorandum of association and otherwise with the requirements of this act in respect of or registration from registration form and 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 registration form and incorporated company with or without limited liability. That is to say, is a company limited by shares, company limited by guarantee, and unlimited company. এইভাবে একটা মেমোরেন্ডাম করতে হবে বলছে যে প্রাইভেট কোম্পানি হলে কমপক্ষে দুইজন নিয়ে, আর যদি পাবলিক কোম্পানি হয় কমপক্ষে 7 জন নিয়ে আপনাকে একটা মেমোরেন্ডাম করতে হবে, এবং সাবস্ক্রিপশন পেজ থাকবে সেখানে। এখন মেমোরেন্ডাম মধ্যে কি কি থাকে সেটা একটু আগে পড়া লাগছে, কারণ পড়া এখানে এর মধ্যে খুব মানে একটু যাওয়া খিচুড়ি, যার জন্য আসলে পড়ানো একটু কঠিন হয়ে যায়। দেখি তো পরে আছে কিনা। পরে আছে, আমি জানি পরে আছে, কিন্তু যাই হোক আমি বলে দিই। স্যার স্যার এটা বলেন। জগা জগা খিচুড়ি হলে আমাদের প্রবলেম হবে না স্যার? না, এই যে মানে এই দেখেন এখন আপনি মানে আমি প্রবলেম হলে প্রবলেম আমি যেমন দেখেন, আপনি মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনটা করতেছেন 5 বললেন, আচ্ছা 5 একটু বলা হলো ঠিক আছে, আর তো 6, 7, 8-এর মধ্যে তো আপনার আছে যে এই লিমিটেড বাই কোম্পানির মেমোরেন্ডামটা কেমন হয় সেটা হয়তো এখানে দেখতে হবে। এখানে হয়তো পরে কোথাও আছে, আমি সেই সেন্সে বলছি যে জিনিসটা। কিন্তু আপনার তো বুঝাইতে গেলে তো আমাকে তো আপনাকে বলতে হচ্ছে যে কি বলতে হচ্ছে, যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে সাধারণত কি থাকে সেটা তো আগে বলতে হবে। বলার পরে না চেঞ্জের প্রশ্ন আসবে, এই যে কারণে সেকশন 12 তো আসলে এটা যে অল্টারেশন চেঞ্জের মেমোরেন্ডাম, তার আগে তো বলতে হবে যে কি চেঞ্জ করবো আমরা। তাই আমি একটু ধরেন আমি এখন এই যে আনলিমিটেড কোম্পানির নিচে আছি আর কি, এর নিচে আছি এবং সেকশন 12 লেখা তার উপরে আছি, এই ধরে নেন। এটার উপায় নেই, এখানে আছি কি, এখানে আসবো যে আসলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে কি থাকে, আসলে কম্পোনেন্টস অফ, যেটা হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি থাকে। প্রথমেই লেখা থাকে হলো নেম অফ দ্য কোম্পানি, ওই যে নেম ক্লাস নিলেন, নেম অফ দ্য কোম্পানি থাকে। যার জন্য দেখেন ওই নেমটা কি করবেন, কিভাবে চেঞ্জ করবেন সেটা কিন্তু আমাদের কোম্পানির 11 সেকশনে বলা আছে। তাহলে 11 তাহলে বলা লাগছিল আগে, এখানে আবার 12 আছে। 12 হলো এটা হলো মানে এটা হলো অবজেক্টিভ ক্লজ। সেজন্য আগে বলে নিই যে কোনটা কয়টা ক্লজ থাকে। সাধারণত 5টা ক্লজ থাকে। কোথায়? মেমোরেন্ডামের মধ্যে ক্লজ। প্রথমটার নাম হলো নেম ক্লজ। কোম্পানির নাম কি? নাম হইবে এই, হ্যাঁ, মিস্টার XYZ কোম্পানি লিমিটেড, এই আর কি। তারপরে 2 হলো কি, অ্যাড্রেস। অ্যাড্রেস কোথায় হবে? অ্যাড্রেস ক্লজ লিখে নিন, লিখে নিন। সেটা হলো যে এনিহোয়ার ইন দ্য বাংলাদেশ, এই কথা লেখা হয়। কেন লেখা হয়? আপনি যদি আজকাল এখানে ঢাকা হইবে, তো কালকে যদি বগুড়া অফিস করেন তখন আর করতে পারবেন না, তখন আবার আবার চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা বলি যে এনিহোয়ার ইন বাংলাদেশ। তারপরে আমরা ফর্ম 6 দিয়ে দিয়ে আপনি চেঞ্জ করলেন, অসুবিধা নেই। তাহলে 2 হলো অ্যাড্রেস ক্লজ। 3 হলো অবজেক্টিভ ক্লজ, মানে অবজেক্ট ক্লজ, যেটা উদ্দেশ্য, কোম্পানি কেন হচ্ছে আর কি। তারপরে 4-এ যা হলো ওইটা হলো লায়াবিলিটি ক্লজ, ওই লায়াবিলিটি ইজ লিমিটেড বাই শেয়ার, নাকি লায়াবিলিটি ইজ লিমিটেড বাই গ্যারান্টি, নাকি আনলিমিটেড কোম্পানি, সেই ক্লজ। তারপরে 5 নম্বরে হলো ক্যাপিটাল ক্লজ বা সাবস্ক্রিপশন ক্লজ, মানে কত টাকার ক্যাপিটাল নিলেন সেই ক্লজ, আর ক্যাপিটাল কত সেই ক্লজ। তার মধ্যে প্রথমে থাকে হলো যে অথরাইজ ক্যাপিটাল কত, আর ওই সাবস্ক্রিপশন পেজের মধ্যে যে তার মধ্যে ঠিক আছে সে আপনারা অথরাইজ করে রাখছেন 1 কোটি, সরি 1 লাখ শেয়ার। ওখান থেকে আপনি এখন বর্তমানে সেলিম রেজা নিল এত, ধরেন আশরাফ নিল এত, রাসেল নিল এত, তাহলে মোট কত? হয়তো আমার টোটাল হলো 1 লাখ শেয়ার, 100 টাকা ইচ, 1 কোটি টাকা। আমি তার থেকে হয়তো আমরা মানে হয়তো 5 লাখ টাকা আমরা পেড আপ করলাম।
তাহলে আমার নামের বিপরীতে কিছু, আপনার নামের বিপরীতে কিছু, আশরাফের নামের বিপরীতে কিছু দিয়ে কি করলাম, তাহলে ওটার নাম পেইড আপ ক্যাপিটাল, কিন্তু ওটা ক্যাপিটাল কজের মধ্যে পড়ে। তাহলে তাহলে কয়টা হলো আবার একটু সামারি করি। 1 নাম্বার নেম ক্লজ, 2 নাম্বার অ্যাড্রেস ক্লজ, 3 নাম্বার অবজেক্ট ক্লজ, 4 নাম্বার লায়াবিলিটি ক্লজ, 5 নাম্বার হলো ক্যাপিটাল ক্লজ বা সাবস্ক্রিপশন ক্লজ, বা এই 5টা জিনিস থাকে। এইগুলো আমাদের মেমোরান্ডামের মধ্যে থাকে, এই সব এগুলো। তো ও, আমরা এই পর্যন্ত জানলাম। তারপরে আমরা আসলে এই বইতে 11, হয়তো এই যে 12 আছে, 13 আছে, এই যে 11 পরে দেখেন, এই যে পরে 11 আছে, এই যে 11, 11 হলো চেঞ্জ অফ নেম। তাহলে প্রথমে নেম ক্লজ, তাহলে নেম ক্লজ যদি কখনো চেঞ্জ করা লাগে কিভাবে করবেন এবং করলে এটার ফলাফলটা কি। তাহলে আমরা আগে আগে পড়বো 11, দেন পড়বো 12। 12তে বলছে অবজেক্ট ক্লজ চেঞ্জ করলে তখন কি করতে হবে, এই যে, এই তারপর হলো 12, এই যে উল্টো পাল্টা আছে যে বললাম না। তারপরে হলো 13, এতে 13তে কি লিখছে, এই এইভাবে আমরা পড়বো আর কি। তো আমার মনে হয় আজকে তো 8:30 বেজে গেছে। তো আপনারা আজকে যতটুকু পড়লাম এর থেকে কি আপনাদের কোনো উপকার হয়েছে? জি স্যার। জি স্যার। অবশ্যই স্যার উপকার হয়েছে। থ্যাংক অবশ্যই ইউ স্যার। স্যার। এবং আমি আপনাদের বলি, আমার ক্লাসটা আপনারা করেন সবাই, এবং যে কোনো কোশ্চান রিগার্ডিং কোম্পানি ল, হ্যাঁ, বা মানে বিজনেস ল সম্পর্কে আপনি যে কোনো কোশ্চান করতে পারেন এবং জানার জন্য। তাহলে হবে কি যে আপনাদেরও ক্লাসের প্রতি ইন্টারেস্ট আসবে। আর ল খুবই ইন্টারেস্টিং, এত ইন্টারেস্টিং আপনি আর সামনে যখন যাবেন তখন আরো আমি বুঝাবো, উদাহরণ দিয়ে দিই, দেখবেন যে কত এর চেয়ে মানে ইন্টারেস্টিং কোনো সাবজেক্টই নাই। এটা খুবই ইন্টারেস্টিং, কারণ এটা হলো আপনি যেখানে কাজ করেন তার সাথে জড়িত, আমি যেখানে কাজ করি তার সাথে জড়িত। সেই জন্য এটা খুব ইন্টারেস্টিং। তা আমি আপনাদেরকে সবাইকেই করবো যে যে আরো বেশি করেন, তবে স্যারদের সাথে থাকেন। কেন থাকলে হবে কি যে আমরা যে মানে নলেজটা আমরা গ্যাদার করছি সেটা আপনাদেরকে আমরা এখানে বলে দিতে পারতেছি, না হলে আপনাকে পড়ে পড়ে সেটাকে বের করতে হবে, যেমন আমরা বের করি আর কি। পড়ে পড়ে বের করতে অনেক সময় লাগবে, তাহলে তো আপনি তো এখন সেই সময় দিতে পারবেন না। সেই জন্য হলো এখন হলো জানতে হবে, স্যারদের কাছ থেকে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে আর কি। তো সেটা করবেন ইনশাল্লাহ এবং ক্লাসে আসবেন, ঠিক আছে? তো আজকে রাখি, আজকের মতো। ইনশাল্লাহ স্যার দেখা হবে। জি, পড়ানো স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কারো কোনো শেষ কোশ্চেন থাকলে আপনার ইচ্ছা করলে কোশ্চেন করতে পারেন, যদি কারো কিছু থাকে আজকের ইয়ের উপরে, বা স্যার যদি সেকশন মনে করেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ সেকশন হ্যাঁ, 12 স্যার কি আছে বললেন স্যার? সেকশন 12টা আমি একটু অবজেক্ট, শুনতে পাই। অবজেক্ট ক্লজ, মানে যেটা হলো ওই যে বললাম 1 2 3, নেম জি জি অ্যাড্রেস, তারপরে অবজেক্ট উদ্দেশ্য, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এইডাব সেই ক্যাপিটাল উদ্দেশ্যের নিয়ে কিভাবে চেঞ্জ করা যায়, উদ্দেশ্য চেঞ্জ করা যায় সেগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? জি স্যার, থ্যাংক স্যার ইউ। আমার একটু জানার ছিল স্যার, মানে হ্যাঁ, বলেন বলেন। স্যার আমাদের টোটাল সিলেবাসে তো অনেকগুলো ল আছে, তো হ্যাঁ আমাদের এই যে ম্যানুয়ালটা মোস্ট প্রবাবলি যতটুকু মনে হচ্ছে মেইন ল থেকে হ্যাঁ, কাট করে ম্যানুয়ালটা জোরে বলেন না, ম্যানুয়ালটা। হ্যাঁ, মানে ম্যানুয়ালটা যতটুকু মনে হচ্ছে সামারাইজড একটা মানে বুক আর কি, আইনের। তো হুম, আমাদের কি আসলে এই ম্যানুয়ালটাই সাফিসিয়েন্ট নাকি হ্যাঁ এডিশনাল হ্যাঁ, কোনো? এখন ম্যানুয়ালটাই সাফিসিয়েন্ট, মানে ম্যানুয়ালে যা আছে আইটেম সেগুলো পড়লেই হয়ে যায়। আচ্ছা, মানে সবগুলো আইনের জন্য, মানে যতগুলো সবগুলো সিলেবাসের। আইনেরটাই আছে, হ্যাঁ, তাই তো দেখি, তাই এখন তো এখান থেকেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাই যে, এইডাব ক্যাপিটাল নিয়ে আরেকটা বললেন। বিষয় স্যার, আরেকটা বিষয় ছিল স্যার, সেটা হলো ওই হ্যাঁ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ যে সদস্য সংখ্যা, সেক্ষেত্রে আপনার যদি ওই যেটা আপনি এক্সাম্পলে বললেন যে 54 জন ছিল এমপ্লয়ি সহ, হুম সেক্ষেত্রে যদি 6 জন হয় হলো গিয়ে এমপ্লয়ি, আর বা 48 জন যদি হয় হচ্ছে গিয়ে পেড শেয়ার হোল্ডার, হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি হলো গিয়ে 50 জন পর্যন্ত রাখি, অর্থাৎ 2 জন এমপ্লয়ি বাকি 48 জন যদি পেড শেয়ার হোল্ডার রাখি, সেক্ষেত্রে কোনো কোনো সমস্যা প্রবলেম নেই, নেই। কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, মানে সর্বোচ্চ 50 জন। কোনো সমস্যা নেই। ওকে তো আপনি সেফ, আরো সেফ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ স্যার, জি ওয়েলকাম। তো ঠিক আছে, রাখি তাহলে আজকের মতো। জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জি, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি, আবার দেখা হবে। হ্যাঁ, আমরা বেশি বেশি ক্লাস করি ইনশাল্লাহ, অসুবিধা নেই, সব সমস্যার সমাধান হয়ে যাবে।